অন্তস্থ হৃদয়ের তৃষ্ণা। শ্রাবণী ইয়াসমিন। পর্ব 01। মেয়েটিকে আমাদের হাতে তুলে দিন। এর পরিবর্তে আপনাদের যত টাকা লাগবে আমি দেব। তবে মেয়েটিকে আমার চাই, সেইটা যে কোনো মূল্যেই হোক না কেন। মিস্টার রবিন এবং তার স্ত্রী মিসেস রেবেকা লোকগুলোর মুখোমুখি সোফায় বসে আছেন। তাদের মুখে ভয়ের পাশাপাশি আতঙ্কের ছাপ স্পষ্ট। কিছুক্ষণ পর মিস্টার রবিন জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাবেন, তার আগেই লোকগুলো টাকা ভর্তি একটি সুটকেস তাদের সামনে রেখে খুলে দেয়। মিসেস রেবেকার যেন এতগুলো টাকা দেখে চোখ ছানাবড়া হয়ে যায়। জীবনে প্রথম সে এতগুলো টাকা চোখের সামনে দেখতে পারছে। সে একবার তার স্বামীর দিকে তাকায়, মিস্টার রবিনও টাকাগুলোর দিকেই থ হয়ে তাকিয়ে আছেন। তাদের দিকে তাকিয়ে ভিক্টর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ঠিক 2 দিন সময় দিলাম আপনাদের, 3 দিনের দিন মেয়েটিকে আমাদের কাছে তুলে দিবেন। আপাতত এই টাকাগুলো রাখুন। মেয়েটাকে আমাদের কাছে তুলে দিলে এর চেয়েও ডাবল পাবেন। মিস্টার রবিন ভিক্টর এর তাদের দিকে তাকালো। তার মুখ দিয়ে যেন কোন কথাই বের হচ্ছে না। সামনে পায়ের ওপর পা তুলে বসে থাকা লোকটার চেহারাও সে ঠিকভাবে দেখতে পারছে না। শুধু দেখছে একটি কালো স্যুট পরা লোক, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরা, তাদের সামনে সোফায় একদম আয়েশি ভঙ্গিতে বসে আছে। তার পেছনে দাঁড়িয়ে আছে 3 জন বডিগার্ড। তিনি কিছু বলার আগেই তার স্ত্রী পাশে থেকে তাড়াহুড়ো বলে ওঠে, হ্যাঁ রাজি, আমরা রাজি আছি। আপনারা 2 দিন পর এসেই ওকে নিয়ে যেতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই একদমই। ভিক্টর হালকা বাঁকা হেসে সেইখান থেকে উঠে পড়ে, তুমি এইটা কি করলে? আনাকে তাদের হাতে তুলে দিতে চাইলে? ওরা আনায়ার সাথে যদি খারাপ কিছু করে? মিসেস রেবেকা ভ্রু কুঁচকে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার বোনের মেয়ে বাড়িতে বসে শুধু অন্য ধ্বংস করা ছাড়া আর কি বা করছে? সারাদিন শুয়ে বসে কি সব ছাই পাশ লিখতে থাকে? এই মেয়েকে দিয়ে যদি আমাদের কাছে এত টাকা আসে তাহলে তো আমাদেরই লাভ। আনায়ার মামা তার স্ত্রীর দিকে চুপ করে তাকিয়ে থাকে। তার স্ত্রী আবারও বলতে থাকে, এছাড়াও ঘরে আমাদের মেয়ে বড় হচ্ছে, ওইও তো আনায়ার সমবয়সী, ওকেও তো বিয়ে দিতে হবে, আবার তোমার ছেলেটারও তো ভবিষ্যৎ আছে, তাই না? সব কিছুতেই আমাদের অনেক টাকার প্রয়োজন। আমি সব ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আর কথা বাড়িও না, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। আনায়ার মামা আর কথা বাড়ালেন না, কারণ তার ধারণা তার স্ত্রী ঠিকই বলছে। ঘরের কোণার ছোট্ট টেবিলটা আজ অনেকটা গুছানো, তবুও আনায়ার মনে জট লেগে আছে। পর্দা সরিয়ে জানালার বাইরে তাকিয়ে থেকেও মন যেন পড়ে আছে খাতার ভাঁজে। হাতে ধরা কলম, সামনে খোলা ডায়েরি, তবুও আজ শব্দেরা কিছুতেই ধরা দিচ্ছে না। শব্দের মতোই বেঁকে বসেছে মনটাও। নিচতলা থেকে কিছুক্ষণ আগে ভেসে এসেছিল কিছু অচেনা কণ্ঠ, ভেতরে একটা অস্বস্তি ছড়িয়ে দিলেও আনা সে সব গুরুত্ব দেয়নি। এ বাড়িতে আসার পর থেকেই তার জীবনে যা ঘটে তার অনেকটাই সে জানে না, জানার প্রয়োজনও মনে করে না। আনায়ার জীবনটা যেন দুধারে বন্ধ এক সরু গলি, যার শেষ মাথায় শুধু লেখার স্বপ্ন। সে জানে সে ভিন্ন। সে জানে এই বাড়িতে তার কোনো জায়গা নেই, শুধু সহ্য করে নেওয়া হয়, সময় কাটিয়ে দেওয়া হয়। শুধু একজন তার নানুয়াপা, যিনি নিঃশর্তে ওকে ভালোবাসেন। বাকি সবাই যেন শুধু তাকে দেখে বোঝা হিসেবে। মা বাবার স্মৃতিও আজ যেন ঝাপসা হয়ে এসেছে তার মনে। ছোট্ট বয়সে তারা চলে গিয়েছিল এক অপ্রত্যাশিত দুর্ঘটনায়, আর সেই থেকে এই বাড়িতেই বেড়ে উঠছে আনা। প্রতিদিন প্রতিমুহূর্তে মামির কটূক্তি, অবজ্ঞা আর ঠান্ডা অপছন্দের দেয়ালে দেয়ালে আটকে থেকেও নিজের স্বপ্নটা আঁকড়ে ধরে রেখেছে সে। মামাতো বোন সেইলি মাঝে মাঝে চেপে ধরে তাকে বিদ্বেষে, হিংসায়। আজও দরজার কোনায় দাঁড়িয়ে বলে ওঠে, কি সব গাধাগাধি লেখিস রে? তুই কি ভাবিস তোর মতো বলদ কেউ লেখিকা হয়? কি সব ভাষা মাথার মধ্যে ঢুকে না, কিছু হাসি পায় তোকে দেখে? আনা তাকায় না, প্রতিবাদও করে না। এই কথাগুলো অনেকবার শুনেছে সে। প্রতিবার নতুন কষ্ট হয় ঠিকই, কিন্তু এখন সেগুলো বুকের মধ্যে আর নতুন করে থরথর করে না। তবুও আজ মনটা ভার হয়ে আছে। কলমটা পৃষ্ঠা ছুঁয়ে থাকে অনেকক্ষণ, কিন্তু কোনো শব্দ তৈরি হয় না। এক ফোঁটা নিঃশব্দ দীর্ঘশ্বাস শুধু বেরিয়ে আসে ঠোঁটের কোণ থেকে। আনা জানে না তার চারপাশে ঠিক এখনই এক ভয়ঙ্কর ষড়যন্ত্র জন্ম নিচ্ছে। সে জানে না 2 দিন পর তার জীবন নেমে আসতে চলেছে এক তীব্র ঝড়।
নিচতলার বসার ঘরে উত্তেজনার ঝাঁজ ছড়িয়ে পড়েছে। মিস্টার রবিন চুপচাপ দাঁড়িয়ে চোখ নামানো। আর তার সামনে দাঁড়িয়ে তার বৃদ্ধা মা, আনায়ার নানুয়াপা, চোখ দুটো অশ্রু আর রাগে লাল। তিনি থরথর করে কাপা গলায় বলে উঠলেন, তুই কি পাগল হয়েছিস রবিন? একটা বাচ্চা মেয়েকে যে তোর বোনের শেষ স্মৃতি, তাকে তুই বিক্রি করে দিবি? টাকা কি এতটাই দরকার হয়ে গেছে যে তোর বিবেকও বিক্রি করে দিলি? রবিন কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার মা থামিয়ে দিলেন। না, তুই চুপ কর, আমি সব শুনেছি। ওই লোকেরা যখন টাকার সুটকেস রাখলো, তোর বউ যখন হ্যাঁ বলল, আমি ওপরে উঠতে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে শুনেছি সবকিছু, আর আজ আমি লজ্জায় মরে যাচ্ছি। আমি কিভাবে ভাবলাম আমার ছেলে অন্তত একটু মানুষ হবে? রবিন মুখ তুলে তাকাতে পারেন না। তার পাশে বসা রেবেকা বিরক্ত মুখে বলে ওঠে, ও আবার নাটক শুরু করলেন আপনি? আপনার এই অতিরিক্ত আবেগই এই বাড়ির বড় সমস্যা। আর আনা, ও তো বাড়তি ঝামেলা, দিনের পর দিন বসে বসে কেবল গান্ডেপিণ্ডে গিলে যাচ্ছে আর কি সব ছাইপাশ লেখে। আর তো কোনো কাজে লাগে না, খায় পড়ে পড়ে থাকে। দায়িত্ব তো আমাদের ঘাড়েই, বলুন। নানুয়াপা কাপা হাতে পাশের টেবিল ধরে দাঁড়িয়ে থাকেন। দায়িত্ব? যে বাচ্চাটা জন্মেই মা বাবাকে হারিয়েছে, তার দায়িত্ব তো তোমাদের নেওয়ার কথা ছিল সম্মানের সাথে, অথচ তোমরা তাকে একটা বোঝা ভাবো। রেবেকা, আমি জানতাম তুমি আনায়াকে অপছন্দ করো, কিন্তু এতটা নিষ্ঠুর তুমি হতে পারো সেটা ভাবিনি। রেবেকা ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ আমি নিষ্ঠুর, কারণ বাস্তবতা বুঝি। এই বাড়িতে আমাদের নিজের মেয়ে আছে, ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আনা আমার কোনো রক্তের সম্পর্ক না। আর যদি ওকে দিয়ে কিছু টাকা আসে তাহলে সেটা নষ্ট করার মানে হয়? একদিন তোমরা বুঝবে রেবেকা, মানুষ টাকায় সব কিনতে পারে না। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তুমি একটা নিষ্পাপ মেয়ের ওপর যা করছো তার বিচার এই পৃথিবীই করে দেবে। নানুয়াপা ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে যান। পিছনে রেবেকার মুখে বিরক্তির ছাপ, আর রবিন দাঁড়িয়ে থাকে থমথমে বাতাসের মধ্যে, মাথা নিচু করে। শুধু কানে বাজে মায়ের শেষ কথাগুলো, আনা আমার বংশের অভিশাপ না, সে একদিন তোমাদের গর্ব হবে যদি তার আগে তাকে শেষ না করে দাও। রাত গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘরের দরজায় খুব হালকা ঠকঠক শব্দ হয়। আনা তখনও জেগে, ডায়েরির পাতায় শব্দেরা আসছে না, মনেও চলছিল কেমন অস্থিরতা। সে দরজা খুলতেই দেখে নানুয়াপা দাঁড়িয়ে, হাতে একটা ছোট কাপড়ের পোটলা। আয় বোন, নিচে আমার ঘরে আয়, তোর সাথে একটু কথা আছে। আনা কিছু না বুঝে ধীর পায়ে তার হাত ধরে নেমে আসে নিচে। নানুয়াপার ঘরটা সারা দিনের মতোই পরিচ্ছন্ন। জানালার পাশে রাখা কাঠের চেয়ারে বসে তিনি খুব আস্তে বললেন, আয় এই খাতা আর এই চাবির ছড়াটা রাখো। আনা অবাক হয়ে বলে, এইগুলো কি নানু? নানুয়াপা এবার আস্তে করে তার মাথায় হাত রেখে বলেন, পালিয়ে যাব অনো, এখান থেকে পালিয়ে যা। এই বাড়ি, এই মানুষগুলো তোর ভালো চায় না। আনা স্তব্ধ হয়ে যায়। কি বলছো তুমি? আমি কিছুই বুঝছি না। আমি কোথায় যাব? নানুয়াপার গলাটা কেঁপে ওঠে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। তিনি থরথর করে বললেন, তোকে ব্যাখ্যা করার মতো শক্তি নেই আর বোন। শুধু বিশ্বাস রাখো আমার ওপর। আমি তোকে ওদের হাতে তুলে দেব না। তুই আমার বুকের একটা অংশ। আমি বাঁচি বা না বাঁচি, তুই যেন বাঁচিস। তিনি থামলেন। তারপর ধীরে ধীরে কাপড়ের পোটলাটা খুলে কাগজের একটা দল তুলে আনায়ার হাতে দিলেন। এই বাড়িটা তোর মায়ের নামে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সে তো বাঁচল না। তাই আমি এই বাড়ির কাগজপত্র এখন তোর নামে করে দিয়েছি। আনায়ার চোখ জলে ভরে ওঠে। কাপা গলায় বলে, আমি একা কিভাবে যাব নানু? আমি তো কিছুই জানি না। কেউ চেনে না আমাকে, আমি কোথায় যাব? নানুয়াপা তার গাল ছুঁয়ে বলেন, তুই পারবি বোন। এই ঘর তোকে খেয়ে ফেলবে, বিশ্বাস কর। আমি বাঁচা অবস্থায় সেটা হতে দেব না। তিনি কাপা হাতে আনায়ার ব্যাগে কিছু টাকা, কাগজ আর চাবির ছড়াটা ভরে দিয়ে বলেন, ভোর হবার আগেই চলে যা। রাস্তাটা নিরিবিলি। দরকার হলে সেই পুরনো রিকশাচালক মিরাজকে ডাক, আমি ওকে বলে রাখব। আর আমি আছি বোন, যতদিন বাঁচি তোর পাশে থাকব। আনা আর একবারও কিছু বলতে পারে না। সে জানে না তার নানু আপা হঠাৎ তাকে এইসব কেন বলছে, সে শুধু জানে তার নানু আপা যেহেতু বলছে তবে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। আনা শেষবারের মতো নানু আপার হাত ধরে কেঁদে ফেলে। কাঁধে ছোট একটা ব্যাগ, চোখে ভয় আর অজানা এক অস্থিরতা।
পুরনো রিকশাচালক মিরাজ বাইরে অপেক্ষা করছে, নানু আপা ইশারায় বিদায় জানান। আনা পেছনে ফিরে একবার তাকায়, এই বাড়ি, এই জানালা, এই দেয়াল সব তার চেনা, তবুও কোথাও কোনো টান নেই। রাতের ঘন অন্ধকারে রিকশাটা ধীরে ধীরে দূরে সরে যায়। এক নতুন যাত্রার শুরু হলো আনায়ার। কিন্তু সে জানে না এই যাত্রা কেবল মুক্তির না। সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যা ওর পুরো পৃথিবীটাই পাল্টে দেবে। ভোর গড়িয়ে সকাল হয়েছে। সূর্যের আলো জানালার ফাঁক গলে আনায়ার খালি ঘরে পড়ে আছে। হঠাৎ নিচতলার বসার ঘরে রেবেকার চিৎকার ভেসে আসে। আনা, আনা কোথায়? এই মেয়ে কোথায় গেল? ঘরের এক কোণা থেকে অন্য কোণে, বারান্দা থেকে বাথরুম পর্যন্ত খোঁজাখুঁজি করে রেবেকা। বাড়ির বাতাস ভারী হয়ে যায় তার চিৎকারে। আনায়ার মামা রবিন উঠে এসে বলে, কি হয়েছে রেবেকা? রেবেকার চোখ আগুনের মতো। আনা নেই খাটে, বিছানা ঠিকঠাক করা, দরজা খোলা, কিন্তু মেয়েটার কোন চিহ্ন নেই। তিনি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। কিছুক্ষণ পরেই তার চিৎকারে আশেপাশের কয়েকজন প্রতিবেশী চলে আসে। সবাই গুঞ্জন করতে থাকে, শুনছেন? ওই মেয়েটা নাকি পালিয়ে গেছে। কার সঙ্গে যেন পালিয়েছে বুঝি। এক একজন এক এক কথা বলতে থাকে। সবার মাঝে একমাত্র যিনি চুপ করে আছেন তিনি আনায়ার নানু আপা। তার মুখে কোনো আতঙ্ক নেই, চোখে নেই কোনো কৌতূহল। তিনি এক কোণায় কাঠের চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে থাকেন, যেন কিছুই ঘটেনি, যেন তিনি অপেক্ষা করছিলেন এই মুহূর্তটির। রেবেকা এবার সোজা হেঁটে এসে তার সামনে দাঁড়ালেন, চোখে ঝলকানো রাগ, গলায় বিদ্বেষ। আপনি জানতেন না ও কোথায় গেছে, কিভাবে গেছে? আপনার হাতেই তো ওর সব আদিক্ষেতা। আপনি নিশ্চয়ই ওকে পালাতে সাহায্য করেছেন। বলুন কোথায় পাঠিয়েছেন ওকে? নানু আপা কোনো উত্তর দেন না। মুখে একটুও ভয় নেই, একটুও লজ্জা নেই, যেন সব শব্দ তার কাছে ঠুনকো। রেবেকা এবার আরও রেগে যান। ঠিক তখনই তার পাশে দাঁড়ানো মেয়ে শৈলী ফিসফিসিয়ে বলে, মা, এখন তুমি ভিক্টর নামের লোকটাকে কি বলবে? সে তো আজ বা কাল আসবে। এই কথাটা শুনে রেবেকার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। সে যেন হঠাৎ করেই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার চোখে আতঙ্ক আর অস্থিরতা জমে যায়। তখনও সবাই কথা বলছে, কেউ আনায়ার চরিত্র নিয়ে মন্তব্য করছে, কেউ পালিয়ে যাওয়ার সম্ভাব্য কারণ খুঁজছে। কিন্তু নানু আপা নিঃশব্দে জানালার বাইরের রোদ্দুরে চোখ রাখেন। তার ঠোঁটে অল্প হাসি, যেন চুপচাপ এক বিজয় ঘোষিত হচ্ছে। তবে এই বিজয় শুধু একটা মেয়ের মুক্তির না, এর পেছনে লুকিয়ে আছে এক ঝড়ো ভবিষ্যতের সম্ভাবনা। তা কি কেউ জানে? আনা দাঁড়িয়ে আছে একটা শান্ত নির্জন বাংলো বাড়ির সামনে। তার এক হাতে একটা মাঝারি সাইজের ব্যাগ আর এক হাতে কাগজের একটা টুকরো, সেখানে এই বাড়ির ঠিকানাটা লেখা ছিল। চারপাশে সে একবার চোখ বুলায়। এই এলাকায় বাড়িঘর খুব কম, ধরে নিলে 2-3টা মাত্র, তাও বেশ দূরে দূরে। সারা জায়গাটা খুব শান্ত, যেন কেউ কোনো শব্দ না করেই হেঁটে চলে। বাড়িটা দেখতে বেশ পরিপাটি। দেয়ালে হালকা সাদা রং, জানালাগুলো ঠিকঠাক লাগানো। বারান্দায় একটা দোলন চেয়ার রাখা আর দরজার পাশে নামপ্লেট। ইলামঞ্জ নামটা পড়েই আনায়ার মনটা কেমন যেন করে ওঠে। এই নামটা সে আগে কখনো শুনেছে কি? ছোট্ট একটা গেট খোলা, বাড়ির চারপাশে কিছু গাছপালা, কিন্তু তা ঝোপঝাড়ে পরিণত হয়নি। দেখেই বোঝা যায় কেউ না কেউ এই বাড়িটাকে ঠিকঠাক রাখে। আনা গেটের সামনে দাঁড়িয়ে একবার পেছনে তাকায়। চেনা কেউ নেই, ডাকার কেউ নেই। চারদিকের নীরবতা যেন তাকে বলছে, এগিয়ে যাও। আনা গেট ঠেলে ভেতরে ঢোকে। বাড়ির ভেতরে পা রেখেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো এক অদ্ভুত রকমের নীরবতা। না ভয়ঙ্কর কিছু নয়, বরং এক ধরনের শীতল প্রশান্তি। 3-4 ধাপ এগিয়ে আসতেই দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ কণ্ঠে ডাক দেন, আপা, আপনি নিশ্চয়ই আনা? আনা চমকে তাকায়। বৃদ্ধ লোকটির মুখে মায়া মেশানো হাসি, গলায় নম্রতা। পরনে সাদা লুঙ্গি, পাতলা সোয়েটার মতো জামা, চোখে মোটা ফ্রেমের চশমা। আমি রফিক মিয়া, আপনার নানার বন্ধুর ছোট ভাই। অনেক বছর ধরে এই বাড়ির দেখাশোনা করি। আপনার নানু ফোনে জানিয়েছিলেন যে আপনি আসবেন। এই বলেই তিনি দরজাটা পুরোপুরি খুলে দেন। আনায়ার কেমন যেন গলার কাছে আটকে থাকা কষ্টটা একটু হালকা হয়। এক কাপড়ে এক ব্যাগে সে কত কষ্ট নিয়ে এসেছিল এখানে, এখানে যেন কেউ অন্তত অপেক্ষায় ছিল তার জন্য। বাড়ির ভেতরের সাজগোজ সাধারণ কিন্তু স্নিগ্ধ।
ঘরগুলো ঝাঝালো গন্ধমুক্ত, জানালায় বাসন্তী রঙের পর্দা, মেঝেতে পরিচ্ছন্ন কার্পেট। সবকিছুতেই একটা যত্নের ছাপ। রফিক মিয়া তাকে একটা ঘরে নিয়ে যান। এই ঘরটা আপনার জন্যই রাখা ছিল। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি ততক্ষণে খাবার গরম করে দিচ্ছি। ঘরটা ছিল উজ্জ্বল পরিপাটি। জানালার পাশে কাঠের ডেস্ক, ছোট্ট একটা বুকশেলফ আর এক কোণে আয়না। আনা ব্যাগ রেখে একটু সময় নিয়ে ফ্রেশ হয়। নিচে নেমে এসে খেতে বসে। পাতে গরম ভাত, ডাল, ভাজি আর ডিমের ঝোল। সাধারণ খাবার, কিন্তু এতদিন পর এমন যত্নে সাজানো খাবার দেখে তার গলা ভার হয়ে আসে। আবু চাচা চুপচাপ পাশে দাঁড়িয়েছিলেন। কিছু বলছেন না, শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করছেন, আর কিছু লাগবে? আনা ধীরে ধীরে খেতে থাকে। বাইরের আলো তখন নরম হয়ে আসছে, দিন গড়িয়ে যাচ্ছে বিকেলের দিকে। খাওয়া শেষে সে একবার ছাদে উঠে যায়। ছাদে হালকা বাতাস, চারপাশে গাছের ডাল ভেসে আসে দোল খেয়ে। দূরে কয়েকটা পাখি ভেসে যাচ্ছে আকাশের গায়ে। আনা ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সব কিছু এতটাই শান্ত যে সে যেন ভুলেই যায় কতটা ঝড় পেরিয়ে এসেছে সে এখানে। সন্ধ্যা নেমে এলে সে নিজের ঘরে ফিরে আসে। জানালার পর্দা টেনে হালকা আলো জ্বালিয়ে ব্যাগ থেকে ডায়েরি বের করে। লিখতে চায় অনেক কিছু, কিন্তু শরীরটা কেমন দুর্বল লাগে। কলম ধরে রাখতে কষ্ট হয়। তারপর হঠাৎ করেই নানুর মুখটা মনে পড়ে যায়। তার সেই চুপচাপ চোখ, গলা নামিয়ে বলা কথা, আর শেষ মুহূর্তে বলেছিলেন, এই বাড়িটা তোর জন্য নরক, তুই এইখান থেকে পালিয়ে গেলেই বেঁচে যাবি রে। আনা চোখ বন্ধ করে ফেলেন। নীরবভাবে রাতের খাবার খেয়ে নেয়। তারপর ধীরে ধীরে শরীরটা বিছানায় এলিয়ে দেয়। রাত গভীর। ঘরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক গলে চাঁদের আলো বিছানায় পড়ছে। ঘুমে ঢলে পড়া আনায়ার মনে হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি হয়। কেউ যেন তাকে খুব কাছ থেকে গভীরভাবে দেখছে। একদম নিঃশ্বাস ফেলার মতো দূরত্ব থেকে। চোখ হঠাৎ খুলে যায় তার। বিছানার পাশে অন্ধকারে কেউ নেই। আলো জ্বলছে না, পিনপতন নীরবতা। তবুও বুকের ভেতরে কাঁপুনি লাগে। একবারে নিঃশব্দে সে চারপাশে চোখ বুলায়। হঠাৎ তার চোখ আটকে যায় দরজার দিকে। দরজাটা হালকা ভাঁজ করা, ভেতরে ঢোকার মতো না, কিন্তু পুরোপুরি লাগানোও না। কিন্তু সে তো বন্ধ করেই ঘুমিয়েছিল। আনায়ার ঠোঁট শুকিয়ে আসে। তারপর নিজেকে ধাতস্থ করে নেয়। হয়তো ভুলে গিয়েছিলাম, আজ অনেক ক্লান্ত ছিলাম তো, নিজেকে বোঝায় সে। ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা ঠিক করে লক করে দেয়। ঘরের বাতাসে তখনও এক অদ্ভুত ভারী অনুভব। সে আবার শুয়ে পড়ে। চোখ বন্ধ করে। কিন্তু এবার ঘুম আসতে একটু বেশি সময় লাগে। আর মনে হতে থাকে, আসলে কি সে একা? নাকি কারো চুপচাপ নজর সত্যিই তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে? রোদটা এখনো ঝলমলে হয়নি। বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া। আনায়ার চোখ খুলে যায় আপনাতেই। কোনো ঘড়ির অ্যালার্ম নয়, তার নিজের ভেতরের অভ্যেসই যেন তাকে জাগিয়ে দেয়। বিছানায় উঠে বসে সে একটু গা টানটান করে নেয়। তারপর ধীরে পা মেলে জানালার কাছে যায়। জানালা খুলতেই একটা ঠান্ডা ভেজা ভেজা বাতাস মুখে এসে লাগে। সূর্যের কাঁচা আলো গায়ে মেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে আনা। এই কিছু মুহূর্ত, যা সে প্রতিদিন নিজের জন্য বাঁচে। যেখানে সে নিঃশব্দে চারপাশের প্রকৃতি শোনে। পাখির ডাক, দূরের একটা পুকুরে বকের ওড়াউড়ি, আর গাছের পাতায় হালকা দোল। তবে আজকের সকালে তার শান্তি ভাঙে খুব দ্রুতই। চোখ খুলে ঘুরে দাঁড়াতেই তার চোখ আটকে যায় টেবিলের দিকে। টেবিলের ওপর একটা কাগজ রাখা। অদ্ভুত রঙের। কালো। একটা পুরো রুক্ষ কাগজ, যা সে কাল রাতে দেখেনি, এবং তার মনে নেই সে কোনো কাগজ ওখানে রেখেছিল। ধীরে ধীরে কাছে গিয়ে কাগজটা তুলে নেয় আনা। চোখের ভেতর জড়ো হয় প্রশ্ন। এটা কে রাখল? কখন? কিভাবে? তার আঙুল কাঁপে না, কিন্তু বুকের ভেতর যেন একটু চাপা ঠেলা লাগে। সাদা কালি দিয়ে লেখা, অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে সেই লেখাগুলো। বি রেডি টু বি মাইন, মাই LOVEBIRD। রাজধানী শহরের এক অভিজাত ভবনের 13 তলা। ভিক্টর চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখ ঠান্ডা। মুখে কোনো অভিব্যক্তি নেই। হাতের আঙুলে ধীরে ধীরে একটা রিং ঘুরিয়ে চলেছে। ঠিক তখনই দরজা ঠেলে ঢোকে তার বিশ্বস্ত সহকারী রনি। সে একবার দম নিয়ে বলে, স্যার। একটা মুহূর্ত নীরবতা। আনা মেয়েটি পালিয়ে গিয়েছে। ভিক্টরের ঠোঁটের কোণে হালকা এক বাঁকা হাসি খেলে যায়।
পালিয়েছে? ভয়ঙ্কর ঠান্ডা উচ্চারণ। তাতে না আছে রাগ না উত্তেজনা, শুধু এক অদ্ভুত শীতল ব্যঙ্গ। রনি গলা নামিয়ে বলে, আপনার কথা মতো আজ সকালে মেয়েটার খোঁজ নিতে গিয়েছিলাম, আর গিয়েই প্রতিবেশীদের থেকে এইসব শুনে এলাম। তার মামা মামি কথা দিয়েছিল, কিন্তু মেয়েটা সেদিনই ভোরের আলো ফোটার আগেই পালিয়ে গেছে। মেয়েটা কোথায় গিয়েছে কেউ কিছু জানে না। ভিক্টর এবার চেয়ার থেকে ধীরে উঠে দাঁড়ায়। একটু হেঁটে দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। কাচের দেয়ালের ওপারে শহরের কোলাহল, কিন্তু তার ভেতর নীরব আগ্নেয়গিরি। কেউ কথা রাখেনি। তার ঠোঁট থেকে শব্দটা বের হয় বিষের মতো। তাহলে তাদের শাস্তি প্রাপ্য। তার চোখে এবার বিদ্যুৎ খেলে যায়। সে ঘুরে রনির দিকে তাকায়, কণ্ঠস্থ স্বরে বলে, শেইলি, মেয়েটাকে তুলে আনো। রনি স্তব্ধ। স্যার, ওকে আনায়ার বদলে। না, ভিক্টর থামিয়ে দেয়। আনায়ার জায়গা কেউ নিতে পারবে না। শেইলিকে তুলে আনতে বলছি কারণ ওর মা বাবা কথা দিয়েছিল আনায়াকে আমাকে দেবে। তারা ব্যর্থ হয়েছে, তাই তাদের হৃদয় আঘাত করা দরকার। ওই মেয়েটা, শেইলি, তাদের সবচেয়ে দুর্বল জায়গা। ওকে বন্দি করে রাখো। যতদিন না আনায়াকে ফেরত পাই ততদিন শেইলি আমার উপহার। রনির মুখ শুকিয়ে যায়। খেয়াল রেখো, বাঁচিয়ে রেখো। কিন্তু ভুলে যেও না, আমি কাকে শাস্তি দিচ্ছি সেটা যেন তার পরিবার বুঝতে পারে প্রতিটা নিঃশ্বাসে। ভিক্টর আবার নিজের রিংটা ঘুরাতে থাকে। আমি কাউকে ক্ষমা করি না। আর প্রতারণা আমার সামনে কেউ করে না দ্বিতীয়বার। আনা ছাদে দাঁড়িয়ে কোনো এক কল্পনার রাজ্যে ডুবে আছে। বিকেলের আলো গা ছুঁয়ে যাচ্ছে মৃদু স্পর্শে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে, তার চোখে ঝুলে আছে অস্থিরতা। হাতে ধরা সেই কালো খামে মোড়ানো চিঠি। তীক্ষ্ণ হাতে লেখা ছোট্ট কয়েকটা শব্দই যেন এক একটা শ্বাসরোধকারী ছুরি। বি রেডি টু বি মাইন মাই LOVEBIRD। চোখ মেলে আকাশের দিকে তাকায় আনা। এত সুন্দর একটা আকাশের নিচে দাঁড়িয়ে থেকেও তার বুকের ভেতর কেমন অন্ধকার জমে আছে। কে লিখেছে চিঠিটা? কিভাবে এখানে এলো? এই বাড়ির ঠিকানা তো কেউ জানে না। আনায়ার কপালে চিন্তার ভাঁজ আরো গাঢ় হয়। হঠাৎ একটা শীতল স্রোত বয়ে যায় তার মেরুদণ্ড বেয়ে। হাওয়া থেমে গেছে যেন। পেছনে কোথা থেকে যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে খুব কাছে, খুব খুব কাছে। এমনভাবে যেন সে বুঝতে পারছে আনায়ার নিঃশ্বাসের গতি। সে শুনতে পাচ্ছে তার বুকের ধুকপুকানি। আনা নিঃশ্বাস টেনে নেয়। আনা ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। সেই মুহূর্তেই যেন সময়টা থেমে গেল। 4-5 হাত দূরে দাঁড়িয়ে থাকা অপরিচিত পুরুষটি অন্ধকারে ঢেকে থাকা শহরের ব্যাকড্রপে এক অদ্ভুত সৌন্দর্যের ছবি হয়ে দাঁড়িয়েছিল। চোখ আটকে যাওয়ার মতো দৃশ্য। যেন কেউ নিখুঁতভাবে তাকে এঁকে পাঠিয়েছে। সে পরনে ছিল কালো ফুল স্লিভ শার্ট। বুকের দুটো বোতাম খোলা, হাতে গুটানো হাতার ফাঁকে কেবল দৃঢ়তা। নিচে ডিপ গ্রে ট্রাউজার আর পায়ে চকচকে হালকা চামড়ার বুট। শরীরের গঠন ছিল পরিপাটি অথচ স্নিগ্ধ। যাকে বলে অভিজাত পুরুষের উপস্থিতি, তবু চোখে একটা রুক্ষ বিদ্যুৎ। চুলগুলো এলোমেলো করে সেট করা, কিন্তু সেই এলোমেলোতাতেও ছিল শিল্পের ছোঁয়া। চোখ জোড়া। আনায়ার শ্বাস কেঁপে উঠল। অদ্ভুত তীক্ষ্ণ সেই দৃষ্টি। তাকে না ছুঁয়েই যেন তার মনের গহীনে নেমে যাচ্ছিল। যেন এই মানুষটা শুধু তার চোখের ভাষা পড়ছে না, বরং প্রতিটি না বলা অনুভব গিলে নিচ্ছে। জেভিয়ারের ঠোঁটের কোণে একটুখানি শান্ত হাসি খেলে যায়। তারপর সে এগিয়ে আসে আর 2 হাত বাড়িয়ে দেয়। এক হাতে একটা খাবারের বক্স, অন্য হাতে চকচকে গিফট পেপারে মোড়ানো ছোট্ট একটি বাক্স। তার স্বর, সেই গলার স্বরটা ছিল এতটাই ভারী, শান্ত আর মোহময় যে অনিচ্ছা সত্ত্বেও আনায়ার বুকের ভেতর যেন ঢেউ খেলে যায়। হ্যালো, আমি জেভিয়ার ড্রেভেন। গতকাল পাশের বাড়িতে নতুন এসেছি। এই এলাকায় তেমন কাউকেই দেখিনি। তবে তোমাকে দেখেছিলাম কাল এই ছাদে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে। তাই ভাবলাম পরিচিত হওয়া যাক। শব্দগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সন্ধ্যার হাওয়ায়। আনা চুপ। তার ঠোঁট নড়ে না, শুধু চোখ দুটো ধীরে ধীরে ছেলেটার প্রতিটা রেখা পর্যবেক্ষণ করতে থাকে। উচ্চতা ছেলেটির অন্তত 6 ফুট 1 ইঞ্চি। গায়ের রং ছিল ফর্সা, যেন চাঁদের আলো ছুঁয়ে গেছে গায়ে। চেহারার প্রতিটি রেখা নিখুঁত, তীক্ষ্ণ চোয়াল, ধারালো নাক, অল্প চাপা ঠোঁট, যার প্রতিটা ভাঁজ যেন কিছুর প্রতিশ্রুতি দেয়। বয়স আন্দাজ করা কঠিন।
26 বা হয়তো তার একটু কম কিংবা বেশি। তবে তাতে কিছুই যায় আসে না। কারণ তার উপস্থিতি তা বয়সের হিসেব ছাড়িয়ে যায়। তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি, কথা বলার ধরন, এমনকি নিঃশ্বাস নেওয়ার ছন্দেও এক ধরনের আত্মবিশ্বাস আর রহস্য খেলে যাচ্ছে। আর সেই গলার স্বর শুধু কণ্ঠ নয়, একটা মোহ, যেটা প্রথম শোনাতেই কাউকে আবদ্ধ করে ফেলতে পারে। আনা বিস্ময় তাকিয়ে থাকে তার দিকে। কথা বলাও ভুলে যায়। শুধু মনে মনে ভাবে, এই লোকটাকে। আর কেন তার বুকের গভীরে অজানা এক অনুভূতির ঢেউ বইতে লাগল। আনায়ার চোখ আটকে আছে ছেলেটার ওপর। যেন কোনো নিঃশব্দ ঘোরে আটকে গেছে সে। তাকিয়ে আছে অবাক বিস্ময় নিজের চারপাশ ভুলে। হঠাৎ ছেলেটা একটুখানি গলা খাকারি দেয়। এই যে মিস, শুনছেন? আনা যেন বাস্তবে ফেরে। চোখের পলক পড়ে একটা হালকা লজ্জার আভা খেলে যায় মুখে। চুপি চুপি হাসে সে। সরি, আমি আমি একটু বিভোর হয়ে গিয়েছিলাম। আনা ম্যারি নরম স্বরে বলে সে। এই বাড়িটা আসলে আমার নানুর ছিল। আমি গতকালই এসেছি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি বাড়িটা। তাই কয়েক দিনের জন্য একটু একা থাকতে চেয়েছি। জেভিয়ার চুপচাপ শুনছিল। তার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন প্রতিটি শব্দ গিলে নিচ্ছিল। আচ্ছা তাই নাকি? হালকা হাসে সে। তাহলে তো আমরা দুজনই নতুন এসেছি। ভালোই মিল হয়ে গেল। দুজনেই একটু চুপচাপ হেসে নেয়। আকাশের রং আরো ঘন নীল হয়ে এসেছে। বাতাসে কিছুটা শীতলতা। এই যে নাও এইটা। জেভিয়ার সামনের বক্সটা আনায়ার দিকে এগিয়ে দেয়। আমি নিজে কিছু রান্না করেছি। তেমন ভালো রান্না পারি না, তবে খাওয়ার মতো হবে আশা করি। আনা একটু অবাক হয়। এর কিছুই দরকার ছিল না মিস্টার ড্রেভেন। আপনি তো চেনেনও না আমাকে। জেভিয়ার হাসে এবার একটু গম্ভীর গলায় বলে, আমার পরিবারে একটা রীতি আছে। নতুন প্রতিবেশীর সঙ্গে পরিচিত হতে গেলে খালি হাতে যাওয়া যায় না। এটা সেই রীতিরই অংশ। আমি শুধু সেটা মেনে চলেছি। আনা চোখ নামিয়ে একটু হাসে। একটা অচেনা উষ্ণতা যেন ধীরে ধীরে জমে ওঠে দুইজনের মাঝখানে। কয়েকটা টুকটাক কথা হয় আরও। তারপর জেভিয়ার বিদায় নেয়। আচ্ছা তাহলে আমি যাই মিস অ্যানা। কোনো দরকার হলে জানাবেন। পাশেই আছি। আর ডাকে শুধু জেভিয়ার বললেই চলবে। তার ঠোঁটের কোণে খেলে যাওয়া সেই হাসিটা এতটাই নিখুঁত যেন সেটার পেছনেও ছিল কোনো রহস্য। জেভিয়ার চলে যায়। জেভিয়ারোর চলে যেতেই আনা তার কিছুক্ষণ পর সেও তার রুমে চলে যায়, হাতে জেভিয়ারের দেওয়া বক্সটা নিয়ে। আনা দরজা খুলে ঘরে ঢুকতেই আচমকা থমকে দাঁড়ালো। সবকিছু কেমন অদ্ভুত লাগছে তার কাছে। তার মনে হচ্ছে সে তার রুমটা এইভাবে রেখে যায়নি। সে ধীরে পা ফেলে ঘরের ভেতরে এগিয়ে গেল। হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। পা থেমে যায় টেবিলের সামনে। তার চুলের ব্রাশ, যা সবসময় সে ড্রেসারের টপ ড্রয়ারে রাখে, সেটা আজ বাইরে। তাতে একটা কালো চুল আটকে আছে, বেশ বড়, কিন্তু আনায়ার চুল নয়। ওয়াল শেলফের ওপর রাখা একজোড়া বই। তার প্রিয় ক্লাসিক নোভেল একটা বই এখন উল্টে রাখা, আর মাঝে একটা গাছের শুকনো পাতা গুজে দেওয়া। কিন্তু সমস্যা হলো সে এই পাতাটা কখনোই রাখেনি। বালিশের নিচে হাত রাখতেই তার আঙুলে লাগে কোনো কাগজের কিনারা। বালিশের তলায় গুজে রাখা ছোট্ট একটা সাদা কাগজ। তাতে লেখা, টেরর মেক্স ইউ গ্লো মাই LOVEBIRD। আনা যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। আনায়ার শরীর জমে যায়। শিরদাঁড়া দিয়ে হিমস্রোত নামে। কে এসেছিল এখানে? তার ঘরে, তার ঘরের প্রতিটা কোণে কার নিঃশ্বাস লেগে আছে? ঘরটা যেন এক নিঃশ্বাসে জমে থাকা অন্ধকারের চিলেকোঠা। দেয়ালের পাথরে হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ, কেবল মাথার অনেক ওপরে একটা সরু ফাঁক দিয়ে ঢুকছে ক্ষীণ আলো। বাতাস নেই, শব্দ নেই, জানার উপায় নেই, দিন যাচ্ছে না রাত। মেঝেতে পাথরের ওপর গুটিসুটি মেরে বসে আছে শেইলি। তার হাতে দড়ির দাগ, চেহারায় ক্লান্তির ছাপ। চোখের কোণে লেগে আছে শুকনো কান্নার রেখা। সেই যে কয়েক ঘন্টা আগেও দুঃস্বপ্ন বলে ভেবেছিল, এখন সেটা তার বাস্তব। একদম ছুঁয়ে ফেলা ঠান্ডা বাস্তব। কতবার চিৎকার করেছে, কেঁদেছে, দরজা পেটাতে গিয়ে হাত কেটে রত ফেলেছে। তবুও কেউ আসেনি। এখানে আসবে না কেউ। শেইলির গলা ফাটলেও এই ঘর তার কণ্ঠস্বরকে শুষে নেয়। তাকে এমন এক জায়গায় রাখা হয়েছে যেখানে পৃথিবীর শব্দ ঢোকে না, আর তার কান্নাও বেরোয় না।
আস্তে আস্তে বোঝা যাচ্ছে এখান থেকে মুক্তি নেই। শেইলি দুর্বল কান্নারত কণ্ঠে নিজেকেই নিজে বলতে থাকে, কেন? আমিই কেন? এত কষ্ট শুধু আমাকেই কেন দেওয়া হচ্ছে? আর ঠিক তখনই বাতাসের ভেতর ভেসে আসে সেই ভয়ানক কণ্ঠস্বর, তুমি কিছুই করনি, তোমাকে শুধু আমি মাধ্যম হিসেবে ব্যবহার করছি। কারণ তোমাকে কষ্ট দিলে তোমার মা বাবা কষ্ট পাচ্ছে, আর তারা কষ্ট পাচ্ছে দেখে আমি তৃপ্তি পাচ্ছি। এই কথা বলেই ভিক্টরের মুখে ফুটে ওঠে এক ভয়ঙ্কর হাসি, যে হাসি দেখলে যে কেউ শিউরে উঠবে। রাত তখন অনেকটা গভীর। বাকিদের ঘুমিয়ে পড়ার শব্দ যেন আরো বেশি নিস্তব্ধতা নিয়ে আসে আনায়ার চারপাশে। ঘরটা নিঃশব্দ নিস্তরঙ্গ। কিন্তু আনায়ার ঘুম আসছে না কিছুতেই। কেন যেন বুকের ভেতর একটা অজানা অস্বস্তি, এক ধরনের অচেনা অস্থিরতা কাজ করছে আজ সারাদিন ধরেই। চুপচাপ বিছানা ছেড়ে উঠে বারান্দায় আসে সে। আকাশটা মেঘে ঢাকা, বাতাসে হালকা শীতের আমেজ। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ মেলে তাকিয়ে থাকে অন্ধকারের দিকে, ঠিক যেন কোনো অদৃশ্য কিছু খুঁজছে। হঠাৎই তার দৃষ্টি আটকে যায়। তার নিজের ঘরের নিচে অন্ধকারের গার্তলে একটা ছায়া সরে যেতে দেখল সে। মাত্র কয়েক সেকেন্ডের ঝলক, কিন্তু এতটাই স্পষ্ট ছিল যে ভুল দেখার কোনো সুযোগ ছিল না। আনায়ার কাঁপুনি ধরে যায়। কান যেন তালা লেগে গিয়েছিল মুহূর্তে। শরীর অবশ হয়ে আসছিল, অথচ চোখ খুলেছিল পুরোপুরি। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না। হুড়মুড় করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পিছনের তালাটাও ভালো করে আটকে দেয়, তারপর হেঁটে আসে বিছানায়। চোখ বন্ধ করে শুয়ে পড়ে, কিন্তু তার মন জানান দিচ্ছে সে একা নেই। ঘরের প্রতিটি কোণ থেকে যেন কেউ তাকে গিলছে চোখ দিয়ে। এমন অনুভূতি আগেও হয়েছে তার। বাড়ি থেকে বের হলেই মনে হতো কেউ অনুসরণ করছে। অস্বস্তিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আনা। লাইটের সুইচে হাত বাড়ায়, ঠিক তখনই পাশের টেবিলের উপর রাখা একটা ফুলদানি আচমকা তার কনুইয়ের আঘাতে পড়ে গিয়ে ভেঙে যায়। আনা চমকে যায়। ঘরের বাতি জ্বালিয়ে তাড়াতাড়ি নিচু হয়ে ফুলদানির টুকরো তুলতে গিয়ে হঠাৎই চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস। একটা ছোট গোল ক্যাপসুলের মতো বস্তু। সে হাতে তুলে নেয়। চোখ বড় হয়ে যায় তার। সিসিটিভি ক্যামেরা। তাকে অবাক করে দেওয়া নয়, আতঙ্কিত করে ফেলার মতো ক্যামেরা ঘরের ভেতরে গোপনে লাগানো হয়েছে। কে করেছে এটা? কখন? কেন? শরীর ঠান্ডা হয়ে আসে। সে কাঁপতে কাঁপতে পুরো ঘরটাকে খুঁটিয়ে দেখতে শুরু করে। জানালার পর্দা, বুকশেলফ, টেবিলের নিচ, দরজার ফাঁক সব খুঁটিয়ে খোঁজে। অথচ কোথাও কিছু পায় না। তবুও বুকের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, একমাত্র একটা ক্যামেরা তো হবে না। হঠাৎ তার চোখ চলে যায় ড্রেসিং টেবিলের দিকে। ভেতরে যেন একটা আশঙ্কা জমে উঠছে। সে ঘরের লাইট বন্ধ করে ধীরে ধীরে পা বাড়ায়। আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নার কোণা দিয়ে আঙুল চালিয়ে যায়। আর ঠিক তখনই একটা রিফ্লেকশন, একটা অতিক্ষুদ্র গর্ত, এক চিলতে লাল আলো। আরও একটা ক্যামেরা। আনা চিৎকার করে উঠতে চায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। দুই হাতে আয়নাটা ঠেলে ফেলে দেয় সে। কাঁচ ভেঙে পড়ে যায় টুকরো টুকরো হয়ে। ভাঙা আয়নার টুকরোতে পড়ে থাকা সেই ক্যামেরাটা দেখে বুক ধক করে উঠল। তাকে দেখা হচ্ছে। দিনরাত ঘুমের ভেতরেও হয়তো বা তার গোপন কিছুও। তার নিরাপত্তা, গোপনতা আর নিজস্বতার দেয়াল ভেঙে গিয়েছে চুপিসারে। সে দম বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চারপাশ ঘিরে এক অদৃশ্য শ্বাস যেন হাড়ে হাড়ে ছুঁয়ে যাচ্ছে তাকে। আনা তখনও জানে না এই নজরদারি কেবল তার শরীরের ওপর নয়। তার জীবন, তার অতীত, তার ভবিষ্যৎ, সবকিছুর ওপর। হঠাৎ দরজার ওপাশ থেকে ভেসে এলো হালকা কড়া নাড়ার শব্দ। আনায়ার পায়ের নিচে জমিন যেন সরে গেল। শরীরের সব রত যেন মাথায় উঠে গেল এক মুহূর্তে। কেউ আছে এই রাতের গভীরে তার ঘরের দরজার সামনে, ভেবেই যেন তার আতঙ্কটা বেরিয়ে যাচ্ছে। সে চেঁচাতেও পারছে না, এই নির্জন জায়গায় সে চেঁচালেও কেউ শুনবে না। হঠাৎ দরজার ওপাশ থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর, অ্যানা, শুনছ? তুমি ঠিক আছো? পরিচিত সেই কণ্ঠস্বর। আনা যেন মুহূর্তেই হালকা হয়ে যায়। বুকের ওপর চাপা এক পাথর নেমে যায় কিছুটা। সে তাড়াতাড়ি এগিয়ে দরজাটা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে জেভিয়ার, মুখে উদ্বেগের ছাপ। হাতে একটা ছোট টর্চ, পরনে ট্র্যাকস্যুট। চোখে গভীর নজর। তুমি ঠিক আছো তো? জেভিয়ার নরম গলায় বলে। আনা চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো জবাব দেয় না। আমি আমার পোষা কুকুরটা খুঁজতে বেরিয়েছিলাম বাইরে।
হঠাৎ তোমার ঘর থেকে কিছু ভাঙার শব্দ শুনলাম। খুব তীব্র লাগলো, তাই ভাবলাম কোনো বিপদ হলো নাকি। আনা কিছু বলতে পারে না। ঠোঁট কাঁপছে, গলার ভেতর যেন কিছু আটকে আছে। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তার দিকে। জেভিয়ার আর অপেক্ষা করে না। ভেতরে ঢুকে চারপাশে চোখ বুলায়। তার দৃষ্টি আটকে যায় ভাঙা আয়নায় ছড়িয়ে থাকা কাচের টুকরো আর সেই ছোট্ট ক্যামেরার উপর। চোখের কোণ কুঁচকে যায় ওর। সে ধীরে ধীরে আনায়ার দিকে এগিয়ে আসে। কাঁধে একটা সান্ত্বনার হাত রেখে বলে, কি হয়েছে বলো তো? এগুলো সব কিভাবে হলো? আনা আর ধরে রাখতে পারে না। গলা দিয়ে এক গাঢ় কান্নার আওয়াজ বেরিয়ে আসে। সে ভেঙে পড়ে জেভিয়ারের সামনে বাচ্চাদের মতন করে কেঁদে ওঠে। জেভিয়ার, আমি অনেকদিন ধরে টের পাচ্ছিলাম, কেউ কেউ আমাকে দেখছে, যেন ছায়ার মতো পেছনে পেছনে নজর রাখছে। আমার ঘরে লুকিয়ে ক্যামেরা লাগানো। আমার গোপন কিছুই আর গোপন নেই। আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। জেভিয়ার কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল আনায়ার কান্নাভেজা মুখের দিকে। চোখে কোনো ভয় নেই, না আতঙ্ক, একটা অদ্ভুত স্থিরতা। যেন এসব কিছুই তাকে নাড়া দিচ্ছে না। তুমি আজকের মতো ঘুমিয়ে পড়ো, ঠান্ডা স্বরে বলে উঠল সে, কাল দেখা যাবে এইসব। আজ অনেক রাত হয়েছে। একটু থেমে চোখ ঘোরাল চারপাশে, তারপর হঠাৎ জিজ্ঞেস করল, তোমাদের বাড়ির কেয়ারটেকার কোথায়? সে থাকে না? আনা মাথা নিচু করে ধীরে বলল, সে কিছুদিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছে, এক আত্মীয় অসুস্থ। জেভিয়ার মাথা নাড়ল। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। যদি আবার কিছু হয় আমাকে ডেকো। অনেক রাত হয়েছে, আমি যাচ্ছি। এই বলে পেছনে ঘুরে দরজার দিকে পা বাড়াতেই আনা তোরাক করে উঠে এসে ওর হাতটা ধরে ফেলল। চোখে টলটলে জল, ঠোঁট থরথর করছে ভয় আর কাঁপুনিতে। যেও না, আমার একা, ভয় করছে জেভিয়ার। জেভিয়ার থেমে দাঁড়ালো। ধীরে ধীরে ঘুরে তাকালো ওর দিকে। তারপর কিছুক্ষণ আনায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। নিঃশব্দ সেই চোখে যেন এক অদ্ভুত গভীরতা। আমার এখানে থাকা সম্ভব নয়, ধীরে ধীরে বলল সে। তুমি চাইলে আমার বাড়িতে গিয়ে থাকতে পারো, যদি তোমার সমস্যা না হয়। আনা কিছুক্ষণ চুপ করে থাকল। চোখ নামিয়ে ভাবল কয়েক মুহূর্ত। তারপর মাথা নেড়ে রাজি হয়ে গেল। জেভিয়ারের ঠোঁটে যেন এক ক্ষীণ রহস্যময় হাসি ফুটে উঠল, যেন সে এইটাই চাইত। সে এক পা সামনে এগিয়ে এল আনায়ার খুব কাছে। কণ্ঠটা তখন একেবারে নিচু কিন্তু তীক্ষ্ণ, শোনায় কানের খুব কাছে। আমার কাছে, কিন্তু তুমি নিজে থেকেই যেতে চাচ্ছ ফেরার, কিন্তু আর কোন পথ পাবে না পড়ে আমার থেকে। রাত নেমে এসেছে, নিঃশব্দ আর ভারী নীরবতায়। শহরের কোলাহল থেকে দূরে জেগে আছে শুধু শূন্যতা আর নিঃশ্বাসের শব্দ। আনা জেভিয়ারের পাশে পাশে হাঁটছে। ভয় নয়, অস্বস্তি নয়, একটা অজানা বোধ কাজ করছে ওর ভেতর। যেন এক অচেনা মোহে বন্দি সে, যার কোনো যুক্তি নেই, শুধু অনুসরণ করার প্রলাপ। মাত্র 3 মিনিটের পথ। হালকা জঙ্গলঘেরা গলিপথ পেরিয়ে সামনে জেভিয়ারের বাড়িটা ভেসে উঠল। 2 তলা বিশাল ভবন, যেন কোনো পুরনো অভিজাত প্রাসাদ। বাড়িটার মূল রং গভীর কালো। অন্ধকারেও যেন আরেকটা অন্ধকার ঢেউ খেলে যাচ্ছে দেয়াল বেয়ে। বাইরের দেয়ালে আধুনিক আর প্রাচীন স্থাপত্যের সংমিশ্রণ। জানালাগুলো লম্বা খিলান আকৃতির, আর ছাদের কিনারে পাথরের পাখি মূর্তি বসানো। পুরো বাড়িটাই একরকম শীতল অথচ কল্পনাতীত রকম রুচিশীলতা। ভেতরে যেতেই আনা বিস্ময় অবাক হয়ে যায়। সামনের হলঘরে বিশাল এক ঝাড়বাতি, যেন ছাদের সঙ্গে ঝুলে থাকা কোনো দামি অলংকার। সোনালি কাঠামোয় হীরা বসানো, আলোতে হালকা নীলচে ঝিলিক। চারপাশের দেয়ালে দামি চিত্রকর্ম, শূন্যতা ভাঙে না কোনো শব্দ, শুধু নিঃশ্বাসে মিশে থাকে ঘরের সুগন্ধি আর নিস্তব্ধতার শীতলতা। চলো তোমার রুমটা দেখিয়ে দিই, নরম কণ্ঠে বলে জেভিয়ার। দোতলায় উঠে করিডোরের শেষ প্রান্তে নিয়ে গেল ওকে। দরজাটা খুলতেই হালকা মৃদু সুগন্ধি ভেসে এলো। ঘরটা সাজানো, নিস্তব্ধ, রুচিসম্মত, কিন্তু একটা অদ্ভুত চাপা বিষণ্ণতা যেন মিশে আছে দেয়ালের রঙে। বিছানায় গাঢ় নীল রঙের চাদর, জানালায় ঘন ভারী পর্দা, টেবিলের কোণে ছিমছাম ফুলদানি, আর পাশে একটা বইয়ের তাক পুরনো বইয়ে ভরা। জেভিয়ার আনায়ার দিকে তাকিয়ে বলে, এই ঘরটা আজ থেকে তোমার। আমি পাশের রুমেই আছি। যে কোনো দরকার হলে একটা শব্দ দিলেই চলে আসব। আনা মাথা নেড়ে সম্মতি জানায়। তার চোখে তখনও বিস্ময়, এক অদ্ভুত মুগ্ধতার টানাপোড়েন।
জেভিয়ার হালকা একদৃষ্টিতে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করল, যেন তারপর ধীর পায়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আনা গভীর নিঃশ্বাস ফেলে লাইট নিভিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। হঠাৎ রুমের বাইরে থেকে ভেসে আসে একটা তীক্ষ্ণ ঘষা ঘষা শব্দ, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আনা চোখ মেলে তাকায়। তার বুক ধুকপুক করছে। দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ আটকে যায় নিচে। একটা ছায়া, কিছু একটা যেন দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। আনায়ার বুকের ভেতর ঠান্ডা জমে যায়। কণ্ঠ শুকিয়ে আসে, গলা কেঁপে ওঠে। জেভিয়ার। একটু পরেই দরজা খুলে ভেতরে আসে সে। কি হয়েছে? গম্ভীর কিন্তু চিন্তিত কণ্ঠ। আনা উঠে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকায় ওর দিকে, কণ্ঠ কাঁপছে। আমি এখানে একা থাকতে পারছি না। ক কে যেন ছিল দরজার বাইরে। আমি ছায়া দেখেছি। আমার খুব ভয় লাগছে জেভিয়ার, প্লিজ আমাকে একা রেখে যাবেন না। জেভিয়ার কিছু না বলে তাকিয়ে থাকে ওর চোখের গভীরে। তারপর খুব ধীরে বলল, চলো আমার রুমে, সেখানে আমি কিছু কাজ করছি। আনা আর কিছু জিজ্ঞেস করে না। চুপচাপ পা ফেলে তার সঙ্গে হাঁটতে থাকে। আর জেভিয়ারের মুখের কোণে ফুটে ওঠে নির্লিপ্ততা, হালকা এক অদ্ভুত হাসি। সূর্য অনেকক্ষণ আগেই উঠেছে, কিন্তু ঘরটা এখনো অন্ধকারে ঢাকা। ঘুম থেকে ধীরে ধীরে জেগে ওঠে আনা। চোখ কচলাতে কচলাতে চারপাশে তাকায়। মুহূর্তখানিকের জন্য তার মনে হয় সে কোথায় আছে, কোথায় যেন আটকে আছে স্মৃতির ভেতর। তারপর হঠাৎ মনে পড়ে সে এখন জেভিয়ারের বাড়িতে। তার রুম নয়, বিছানা নয়, কিছুই নিজের না, তবু যেন একরকম শান্তি মিশে আছে দেয়ালের নিঃশব্দতায়। ঘুমভাঙা শরীরটা একটু নড়তেই হঠাৎ সে নিজেকে দেখে আঁতকে ওঠে। টি শার্টটা তার পেটের অনেক ওপর উঠে গিয়ে তার ফর্সা নাভিমূল অনাবৃত হয়ে পড়েছে। চোখে লজ্জার ছায়া, দ্রুত উঠে বসে চাদরটা টেনে নেয়। চারপাশে তাকিয়ে দেখে ঘরে কেউ নেই। জেভিয়ার কোথাও নেই। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন তার গলার উপর চাপা পড়ে থাকা ভারী কিছু হালকা হয়ে গেল। কিন্তু স্বস্তিটা টিকল না বেশিক্ষণ। দরজার পাশ দিয়ে ধীরে ধীরে ভেসে আসে কিছু টানা শব্দ। হঠাৎ দরজা খুলে যায়। ভেতরে ঢোকে জেভিয়ার। তার হাতে ধরা একটা খাবারের ট্রলি, শুধু ব্রেকফাস্ট নয়, যেন রাজকীয় এক ভোজ নিয়ে এসেছে। ফ্রেঞ্চ টোস্ট, স্ক্র্যাম্বলড এগ, প্যানকেকস, কেটলি ভর্তি কফি, আর পাশে সোনালি রঙের ট্রেতে ফল আর মধু। আনায়ার দিকে এগিয়ে গিয়ে এক কাপ কফি এগিয়ে দেয় সে। গুড মর্নিং মাই। জেভিয়ার কণ্ঠটা হঠাৎ থেমে যায়। তার ঠোঁটে হালকা এক অচেনা দৃষ্টির ছায়া। তারপর নিজেকে সামলে নেয়। গুড মর্নিং অ্যানা। আনা একটু চমকে যায়, আবার মিষ্টি হেসে বলে, গুড মর্নিং। তার চোখ কফির কাপ থেকে খাবারের ট্রলির দিকে চলে যায়। এই সব তুমি বানিয়েছ? জেভিয়ার ঠোঁটের কোণে একটু মুচকি হাসি। আমার তো মনে হয় না আমি ছাড়া এই বাড়িতে আর কেউ আছে। কাজের লোক তো নেই। দুজনেই হেসে ওঠে। কিছুটা আরাম, কিছুটা অদ্ভুত এক ঘনিষ্ঠতা জমে ওঠে মুহূর্তেই। আনায়ার চোখ হঠাৎ আটকে যায় জেভিয়ারের দিকে। আজ তার গায়ে একটা সাদা শর্টহাতা ম্যাগি কাট গেঞ্জি। চওড়া বুকের রেখা স্পষ্ট, তার বাহুর মাসল যেন ঠাসা দৃঢ়তায় তৈরি করা। পেশির প্রতিটা খাজ রোদে চকচক করছে। গলা থেকে কাঁধ বেয়ে নিচে নামা শিরাগুলো স্পষ্ট, যেন বুনো টাকা ছাপ। কাঁধে হালকা ঘাম জমেছে, কপালে দু এক ফোঁটা ঘামের বিন্দু নেমে এসেছে ভ্রুর কিনারে। ঘন ভ্রু, শক্ত চোয়াল, হালকা চাপ দাড়ি আর অসম্ভব নিখুঁত ঠোঁটের রেখা, সব মিলিয়ে জেভিয়ারকে মনে হয় যেন কোনো পেইন্টিং থেকে উঠে আসা বুনো অথচ শীতল এক পৌরুষ। আনা চোখ ফেরাতে চায়, কিন্তু পারে না। হালকা আলোয় স্পষ্ট দেখা যায় ওর ঘাড় বেয়ে নামা শিরাগুলো, চাপা দাড়িতে ঝাপসা হয়ে থাকা চোয়ালের রেখা, আর তীক্ষ্ণ ঠোঁটের নিখুঁত বাঁক। আনমনে ওর একটা হাত কপালে জমে থাকা ঘাম মুছে, আর তাতে ওর বাহুর মাসল শক্ত হয়ে ওঠে, টানটান রক্তচাপা রঙের নিচে যেন কাচের মতো ঝকঝক করছে শিরা। সেই দৃশ্য দেখে আনায়ার নিঃশ্বাস আটকে আসে। তার পেটের গভীর থেকে উঠে আসে এক ধরনের অজানা শিরশিরে অনুভূতি, নাভিমূল থেকে বুক পর্যন্ত কাঁপুনি ধরে যায়। পায়ের আঙুলগুলো অজান্তেই মুঠো হয়ে আসে, ঘাড়ের নিচে হালকা ঘাম জমে, আর বুকের ভেতরে ধুকপুক শব্দটা যেন আরো জোরে বাজে। ও বুঝতে পারে ওর শরীর ওকে ধোঁকা দিচ্ছে। তার চোখ জ্বলজ্বল করছে, কিন্তু মুখ থমথমে। ভেতরে যেন হিম আর আগুন পাশাপাশি জ্বলছে।
আনা নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সে জানে এই মুহূর্তে জেভিয়ারের উপস্থিতি ওকে দুর্বল করে দিচ্ছে। সে ঠোঁট ভেজায় চোখ সরিয়ে নিতে চায়, কিন্তু চেয়ে থাকাই যেন সহজতর। এক মুহূর্তের জন্য তার মনে হয় এই লোকটা, এই অদ্ভুত শীতল অথচ তীব্র পুরুষ যে তাকে গিলে ফেলবে। জেভিয়ার হালকা একটা মুচকি হাসে, যেন সে সব কিছু বুঝে ফেলেছে। তার ঠোঁটের কোণে সেই ছায়া হাসিটা, ঠিক যেন শিকারীর হাসি যে জানে শিকার কতটা দূরে। আনা হঠাৎ করে কফির কাপটা নামিয়ে দেয়। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। স্বরে কাঁপা একটুখানি অস্থিরতা। জেভিয়ার তাকিয়ে থাকে, কিছু বলে না, শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। আনা দ্রুত পা ফেলে চলে যায়। দরজা আটকে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে তার মনে হয় এই চেহারাটা কি তার নিজের? চোখে অচেনা ঝলক, মুখের ত্বকে লালচে উত্তাপ, নিঃশ্বাসগুলো এখনো ভারী। সে দুই হাত দিয়ে মুখ ঢাকে। নিজেকে বুঝো দেয়, এটা কিছু না, কিছু না, এক ধরনের আকর্ষণ। সেটা নিয়ন্ত্রণ করাই ঠিক। পানি ছিটিয়ে নেয় মুখে, ঠোঁট ভিজিয়ে আবার গভীর করে নিঃশ্বাস নেয়। আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেয় সে। দরজা খুলে বের হতেই আবিষ্কার করে জেভিয়ার আর রুমে নেই। সে কিছুক্ষণ পর ধীরে পা ফেলে নিচে নামে। নিচতলার কিচেন থেকে হালকা ধোয়া কড়াইয়ের শব্দ আর ঘি ভাজার ঘ্রাণ ভেসে আসে। আনা হাঁটতে হাঁটতে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। জেভিয়ার তখন ফ্রিপ্যানে কিছু নেড়ে দিচ্ছে। তার গায়ে সকালের গ্যাঞ্জিটা আর নেই। এখন পরনে হালকা ধূসর টি শার্ট, একদম সহজ, কিন্তু তবুও তার শরীরের গঠন স্পষ্ট হয়ে থাকে তাতে। আনা একটু এগিয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে দেখে। তুমি রান্নাও জানো? হালকা হেসে প্রশ্ন করে সে। জেভিয়ার পেছনে ফিরে তাকায়, মুখে সেই নির্লিপ্ততা, শান্ত হাসি। তোমার মতো কেউ যে ব্রেকফাস্ট আর দুপুরের ভাত রেঁধে দিতে পারে সেটা খুব একটা কল্পনায় আসে না। আমি যা করি সেটা পুরো করি, হোক সেইটা খুন বা হোক সেইটা রান্না। আনা চোখ গোল করে তাকায়, এরপর ভাবে হয়তো ঠাট্টা করছে। তবে মুহূর্তের মধ্যে জেভিয়ার কথা বদলায়। আচ্ছা, তুমি কাউকে ভালোবাসো? না, কেউ বিশেষভাবে জীবনে আসেনি আমার। আমি আসলে কখনো এইসব নিয়ে ভাবিইনি। তুমি ভালোবাসো কাউকে? বাসি, তবে সেইটা তার বোধগম্য হয়নি এখনো। আনা যেন জেভিয়ার এর কথার মানে কিছুই বুঝল না, শুধু বোকা বোকা চোখে চেয়ে রইল। জেভিয়ার হেসে কথা ঘুরিয়ে অন্য কথা বলতে বলতে ফিরে যায় ফ্রাইপ্যানের দিকে। দুজনের মাঝে তখন এক ধরনের অলিখিত স্বস্তি। আনায়ার চোখ হঠাৎ গিয়ে থামে। জেভিয়ার যখন কথা বলে তখন তার গলায় সেই অ্যাডামস অ্যাপেলটা ধীরে ধীরে ওঠানামা করে। ওর মনে হয়, ওটা কি গলার ভাষা, নাকি ভেতরের কোনো চাপা ঢেউ? আনমনে সে চোখ সরাতে পারে না। অদ্ভুত এক শখ জন্মায়, ছুঁয়ে দেখি কেমন লাগে। আর নিজেকে থামানোর আগেই ওর হাতটা এগিয়ে যায়, আঙুল ছুঁয়ে বসে সেই অ্যাডামস অ্যাপেলে। এক মুহূর্তে নীরবতা জমে যায় রান্নাঘরের বাতাসে। জেভিয়ার স্থির হয়ে যায়, তার কণ্ঠ থেমে যায়। ওর চোখ এখন কিছুটা বিস্মিত, কিছুটা গভীর, কিন্তু উত্তেজিত নয়, বরং একরকম অদ্ভুত শান্ত। আনায়ার হাত তখনও ছুঁয়ে আছে তার গলার সেই চলমান হাড়টাকে, খুব কোমল, হিসেব করে না, শুধু অনুভবের জন্য। কিছুক্ষণ পর হঠাৎ সে চমকে নিজের হাত সরিয়ে নেয়, মাথা নিচু করে ফেলে লজ্জায়। ঠোঁট শুকিয়ে গেছে, বুকের ভেতর আবার ধুকপুক। তখনই জেভিয়ার ধীরে একটু ঝুঁকে আসে আনায়ার দিকে। তার নিঃশ্বাস ওর কানের ঠিক পাশে এসে লাগে। এই হাত যদি আর একবার আমাকে স্পর্শ করে তাহলে তুমি পুরোটা আমার হয়ে যাবে অ্যানা, পুরোটা। অন্ধকার সাউন্ডপ্রুফ ঘরটায় যেন এক ধরনের চাপা গন্ধ, রত ঘাম আর পৌঁছন ধরা মাংসের মিশ্র গন্ধ যেন বাতাসকে ভারী করে তুলেছে। চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধা লোকটা তখনও কাঁপছে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ ছড়িয়ে আছে, কিন্তু ভয়ের কারণে নয়, অসহ্য যন্ত্রণায়। কারণ তার দুটো পাই থেতলে দেওয়া হয়েছে। হাত ও পায়ের সবগুলো নখ প্লাস দিয়ে উপড়ে ফেলা হয়েছে। রক্তে ভেজা নখগুলো একটা ছোট স্টেইনলেস ট্রেতে সাজিয়ে রাখা, ঠিক যেন ট্রফি। লোকটা ফুপিয়ে কাঁদছে। কান্না নয়, এটা মৃত্যুর আগে দেহের কাতর বিলাপ। আর সামনে দাঁড়িয়ে আছে জেভিয়ার, কঠিন নীরব, তার চোখে একটা অন্ধকার যা কোনো সাধারণ মানুষের চোখে থাকে না। হাতে ধরা চিকন ছুরিটা দিয়ে সে তার আঙুলের ফাঁকে ফাঁকে চাপ দিচ্ছে। বল, শেষবার বলছি, লোকটাকে? লোকটা ফুপিয়ে বলে, গলার স্বর জড়ানো। আমি আমি কিচ্ছু জানি না, প্লিজ, আর না। জেভিয়ার মাথা নাড়ল।
তারপর আচমকা ছুরিটা ঢুকিয়ে দেয় লোকটার বা কানটায়। একটা ঘিনঘিনে শব্দ হয়, চামড়া ছিঁড়ছে, হাড় কেটে যাচ্ছে। লোকটা গর্জে ওঠে যন্ত্রণায়। কাঁধ, ঘাড় আর গলা রক্তে ভিজে স্যাঁতস্যাঁতে। চেয়ারটা তার গঙ্গানিতে দুলছে। জেভিয়ার কিছু বলে না। সে সামনে এসে ছুরিটা লোকটার বাম চোখের পাশে ধরে খুব কাছ থেকে। তুই জানিস আমি কি করতে পারি? আমি এই দিয়ে 6বার জিজ্ঞেস করছি। এইবারও না বললে চোখটা উপড়ে ফেলব। আর তুই জানিস আমি কথা রাখি। লোকটা কাঁপছে। ঠোঁট নড়ে কিন্তু শব্দ বের হয় না। জেভিয়ার ছুরিটা চোখের এক পাশে ধীরে ধীরে চেপে ধরে। চোখ থেকে রক্তের এক ফোঁটা ঝরে পড়ে। এইবার লোকটা আর সহ্য করতে পারে না। এক ঝটকায় চেঁচিয়ে ওঠে, আছে একজন আছে, আমি জানি ও জানে। জেভিয়ার পেছনে হেঁটে গিয়ে থামে। কে? লোকটা কাঁদতে কাঁদতে বলে, ওই ফ্রান্সে থাকে। টাক মাথা, মাথায় একটা দাগ আছে। দাগটা টুপি দিয়ে ঢেকে রাখে সব সময়। ও জানে, সব জানে। জেভিয়ার চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। লোকটা এবার কাতর গলায় বলে, আমাকে ছেড়ে দে, প্লিজ। জেভিয়ার মুখে এক অদ্ভুত ঠান্ডা হাসি খেলে যায়। সে এগিয়ে আসে, তার কাঁধে হাত রাখে। যেন এক সহানুভূতির স্পর্শ। অবশ্যই। তুই অনেক ভালো করেছিস। তোকে আমি নিজে গিয়ে পৌঁছে দেব, ওকে? লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েছিল। এক মুহূর্তে ছুরিটা ঢুকে যায় তার ডান চোখের ঠিক কেন্দ্রে। লোকটা শরীরটা ঝাঁকি দিয়ে নিথর হয়ে যায়। রত টপ টপ করে ঝরছে। জিভ বের হয়ে এসেছে, চোখটা একদম থেতলে গেছে। জেভিয়ার ছুরিটা বের করে। তারপর শ্বাস নিয়ে গর্জে ওঠে, তুই চাইল্ড রেপিস্ট ছিলি, তুই চাইল্ড রেপিস্ট ছিলি, তুই চাইল্ড রেপিস্ট ছিলি। তুই ভাবলি তোকেই ছেড়ে দেব আমি? জেভিয়ার ছুরিটা ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে তার হাতে খেলাচ্ছে। চোখ দুটো স্থির, মুখটা বিষাদ আর সন্তুষ্টির হাসি মাঝখানে ঝুলে আছে। 3 ঘন্টা। ঠিক 3 ঘন্টা ধরে এই লোকটাকে সে ধীরে ধীরে ভেঙেছে। প্রতিটি নখ তুলে ফেলার সময়, প্রতিটি থেতলে দেওয়া হাড়ের আওয়াজ, প্রতিটি চিৎকার, সবই ছিল তার জন্য একটা নেশার মতো। রক্তের গন্ধটা সে দম নিয়ে নিয়ে টেনেছে। আহ, এমন ঘ্রাণে তৃপ্তি আসে। অদ্ভুত শান্তি। সে নিঃশব্দে হেসে ফেলে। তার পেটটা গড়গড় করে উঠল। একটা হালকা বিরক্তি তার চোখে। খিদে পেয়েছে। সে ঘড়ির দিকে তাকায়। 3 ঘন্টা হয়ে গেল। তারপর ছুরিটা ধুয়ে একটা র্যাকে রাখে। পেছনে পড়ে থাকা মৃতদেহটা ঠান্ডা। মাথার একপাশ গর্ত হয়ে গেছে। চোখের জায়গায় ছুরির দাগ। পা হাত সব ভাঙা, থেতলে যাওয়া। এখন সময় হয়েছে লাশ পরিষ্কারের। জেভিয়ার কারো উপর ভরসা করে না। 1 ইঞ্চি বিশ্বাসও না। তার চোখে গোপনীয়তা মানেই বেঁচে থাকা। সে যা করে নিজেই করে। সব সময়। ঠিক প্রতিবারের মতো, এবারও আমাকেই করতে হবে। সে হালকা করে গাঁট খোলে জামার বোতাম। তারপর লম্বা রাবার অ্যাপ্রন পরে। হাতে গ্লাভস। একটা বড় মাংস কাটার ছুরি তুলে নেয়। চকচকে মার্বেল ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছেন শেইলির মা বাবা। ভাঙা গলায় মিনতি করছেন। রেবেকা কান্নাভেজা কণ্ঠে বলেন, আপনার পায়ে পড়ি স্যার, শেইলিকে আমাদের ফিরিয়ে দিন, ও তো ছোট একটা মেয়ে। ভিক্টর চেয়ারে হেলান দিয়ে বসে আছে, ঠোঁটে একরকম বিরক্তিকর উদাস ভাব। তার চোখ দুটো যেন কাচ দিয়ে তৈরি, শুধু দেখছে, বুঝছে না কিছুই। তার আঙুলে হিরে বসানো আংটি ঘোরানো ছাড়া আর কোনো সাড়া নেই। হঠাৎ রনি, তার ছায়ার মতো একনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট, সামনে এসে মাথা ঝুঁকিয়ে ফিসফিস করে কানে কিছু বলে। ভিক্টরের ঠোঁটের কোণে ঠান্ডা একটা হাসি খেলে যায়। ভিক্টর নিচু গলায় নিজের মনেই নিজে বল ওঠে, ফাইনালি। সে উঠে দাঁড়ায় ধীরে। তার চলাফেরায় একটা অলস রাজকীয়তা, যেন সব নিয়ন্ত্রণে, যেন কারো কষ্ট তাকে ছুতে পারে না। সে নিচু হয়ে শেইলির মায়ের কাঁধে আলতো হাত রাখে। ভিক্টর খুবই কোমল স্বরে হালকা হাসি দিয়ে বলে, এখন আপনি নিতে পারেন আপনার মেয়েকে। আমার কোনো প্রয়োজন নেই। আমার শিকার আমি পেয়েছি। শেইলির মা বাবা যেন প্রথমে বিশ্বাসই করতে পারে না ভিক্টর ক্রুজ, এত বড় মাপের মাফিয়া, তাদের মেয়েকে এত সহজে ফেরত দিয়ে দিল। তারা জানে না শেইলি ফিরবে কেমন অবস্থায়। আনা নিচে নামছিল ধীর পায়ে। জুতার শব্দও যেন থেমে গেছে কার্পেট পেরিয়ে মার্বেল ফ্লোরে। কেমন একটা টান কাজ করছিল ওর ভেতরে, অকারণ একটা অস্বস্তি, বুকের ভেতর ঘিরে থাকা হিম হাওয়া। হঠাৎ ওর চোখ আটকে গেল এক জায়গায়।
দৃষ্টি থেমে গেল ডাইনিং রুমের পাশের গ্লাস দরজার সামনে, যেখানে অদ্ভুত অন্ধকার একটা কর্নার আছে, ঠিক যেন বাড়িটার ছায়া। ও খেয়াল করল জেভিয়ারের সেই দুই বিদেশি কুকুর সেখানে বসে আছে। কিন্তু আজ ওদের আচরণ অস্বাভাবিক। ওরা যেন এক থলের ভেতর থেকে কিছু একটা টেনে টেনে খাচ্ছে। হাড়ের আওয়াজ কচকচ করে ভাঙছে নিঃশব্দে। আনা একটু এগিয়ে গেল, কৌতূহল আর অজানা আতঙ্কে। হঠাৎ থলে থেকে কিছু একটা গড়িয়ে পড়ল। আনা স্তব্ধ হয়ে গেল। ওর চোখ আটকে গেল সেই জিনিসটার উপর। একটা মানুষের হাতের আঙুল, রক্তমাখা, নখহীন, থেতলে যাওয়া। কান্নার মতো অবয়ব এখনো জমে আছে আঙুলের ভাঁজে। আনায়ার শরীর থেকে যেন গলা পর্যন্ত একটা ঠান্ডা শক বয়ে গেল। পেছনের হাড়গোড় ভাঙার আওয়াজ, কুকুরের চিবানোর শব্দ, সব মিলে এক ভয়ানক বিভীষিকার চিত্র। আনা দু পা পিছিয়ে আসে, ঠোঁট কাঁপে, তারপর একটা বিকট চিৎকার বেরিয়ে আসে ওর গলা থেকে। জেভিয়ার, জেভিয়ার! ওর গলার স্বর কেঁপে কেঁপে বাড়ির প্রতিটি দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। বাড়ির আলো যেন হঠাৎ আরো নরম হয়ে আসে, আর নিচের অন্ধকার কর্নারটা হয়ে ওঠে আরো গভীর। দূরে কোথাও থেকে ঠান্ডা পায়ের শব্দ ভেসে আসে। জেভিয়ার কি শুনেছে? নাকি সে ইচ্ছা করেই আসছে না? আনা আরেকবার চিৎকার করে ওঠে, জেভিয়ার! তার চোখ তখনও সেই ঠোলের দিকে, যেখানে রক্তের দাগ মেঝেতে লম্বা হয়ে ছড়িয়ে পড়ছে, আর তার পেছনে দাঁড়িয়ে দুই কুকুর নিষ্ঠুর তৃপ্তিতে মুখে রক্ত মেখে চিবিয়ে যাচ্ছে মানুষের দেহাংশ। আনা কাঁপতে কাঁপতে কিচেনের দিকে এগিয়ে যায়। জিভ শুকিয়ে গেছে, মুখে এক ফোঁটা শব্দ পর্যন্ত আটকে আসে না। বুকের মধ্যে শুধু একটাই শব্দ, জেভিয়ার, 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 কোথায় তুমি? হাঁটার আওয়াজ নেই, কেবল দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসে তার চারপাশ ভারী হয়ে উঠছে। তখনই সে থেমে যায়। বেসিনের পাশে একটা দীর্ঘ আকৃতি দেখা যায়। পেছনে ঘুরে দাঁড়িয়ে থাকা জেভিয়ার। কিচেনের বেসিনে ঝুঁকে কিছু একটা করছিল সে। কিন্তু আনায়ার কণ্ঠস্বর শুনেই তার হাতের গতি থেমে গেছে। ধীরে ধীরে সে ঘাড় ঘোরায়। আনায়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তুমি, ওরা ওরা কি খাচ্ছিল জেভিয়ার? আনায়ার কণ্ঠ ভাঙা, তবু সাহস জড়ো করে সে জিজ্ঞেস করে যায়। আমি দেখেছি, ওদের থলে থেকে মানুষ, একটা আঙুল ছিল, রক্তমাখা, নখ ছিল না। আনা কিছুটা দুলতে দুলতে জেভিয়ারের দিকে এগোয়, কিন্তু যতটা এগোয় তার চোখ বড় হতে থাকে। তার পা হঠাৎই জমে যায়। জেভিয়ারের হাতে ধরা ছুরিটা সে স্পষ্ট দেখতে পায়। ছুরির গায়ে লেগে থাকা রক্ত, আর বেসিনের পানির ধারে লাল হয়ে থাকা দাগ। তোমার হাতে রক্ত! আনা যেন এক ঝটকায় ছিটকে যায় পেছনে। সে কাঁপতে কাঁপতে দেয়ালের সাথে গা ঠেকিয়ে দাঁড়ায়। জেভিয়ার ধীরে ধীরে ছুরিটা ফেলে দেয় বেসিনে। তার চোখে কোনো আতঙ্ক নেই, বরং একটা অদ্ভুত মোলায়েমতা, যেন কেউ দুধের শিশুকে বোঝাচ্ছে। হাতের গেঞ্জিতে ছুরির রক্ত মুছতে মুছতে সে এগিয়ে আসে। অ্যানা, তুমি ভয় পেয়েছ? তার কণ্ঠ এমনভাবে শান্ত, যেন এই বাড়িতে কোনোদিন কিছুই ঘটেনি। ভয় পেও না, আমি শুধু চিকেন কেটেছিলাম আজকের ডিনারের জন্য। ছুরিটায় রক্ত লেগেছিল, সেটা ধুচ্ছিলাম। আনা চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। তার চোখ এখনো কাঁপছে। তুমি মিথ্যা বলছো জেভিয়ার। ওরা যা খাচ্ছিল, ওটা মানুষ ছিল। ওই আঙুল, তুমি দাওনি ওদের? বাহিরের কেউ নিশ্চয়ই তোমার বাড়িতে এসে তোমার কুকুরকে ওগুলো দেয়নি, তাই না? জেভিয়ার দাঁড়িয়ে থাকে। তার মুখে কোনো গর্জন নেই, কিন্তু তার চোখ সেই শীতল অন্ধকারে ঢাকা। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তুমি জানো অ্যানা, কখনো কখনো কুকুরদের একটু প্রোটিন দেওয়া দরকার হয়। আর সব প্রোটিন একরকম হয় না। আনা দুপা পেছাতে থাকে। তার কণ্ঠ তখনও কাঁপছে। তুমি কি করো জেভিয়ার? কে তুমি আসলে? জেভিয়ার এক পা বাড়ায়। আনা আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারে না। জেভিয়ারের ঠান্ডা মুখ আর অদ্ভুত ব্যাখ্যা, সবকিছুই যেন হঠাৎ একটা অন্ধকার গর্তের মতো তার বুকের ভেতর জমে বসেছে। সে থরথর করে উঠে দাঁড়ায়, পেছনের দরজার দিকে এগোয়। আমি থাকতে পারবো না এখানে। আনা নিঃশ্বাস আটকে আসা গলায় বলে। জেভিয়ার প্লিজ, আমি বের হতে চাই প্লিজ। জেভিয়ার কিচেনের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে। সে চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, একটুও বাধা দেয় না। আনা ভেবেছিল হয়তো সে তাকে থামাবে, চিৎকার করবে, অথবা দরজা লক করে দেবে। কিন্তু কিছুই করে না। এটাই তাকে আরো ভয় পাইয়ে দেয়। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। আর তখনই
পেছনে থেকে এক গম্ভীর গলা, ঠান্ডা অথচ গভীর। লাভ বার্ড। আনা যেন পাথর হয়ে যায়। তার গলা শুকিয়ে আসে। পা যেন মাটি ছুঁয়ে আছে ঠিক, তবু শরীরটা আর নড়ছে না। পেছনে ঘাড় না ঘুরিয়েও সে অনুভব করতে পারে জেভিয়ার হাসছে না, তবে চোখে আগুন জ্বলছে। আমার থেকে পালানোর চেষ্টা করো না লাভ বার্ড। তোমার পা থেকে মাথা অবধি সবটাই আমার কাছে ক্যাপচার্ড আছে। তোমার বাড়ির সিসিটিভিগুলো তো আমিই লাগিয়েছিলাম বেইবি। আনায়ার চোখ দুটো ভয়ে বড় হয়ে যায়। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। জেভিয়ার তখনও দাঁড়িয়ে আছে। শরীরটা থমথমে, চোখে এক প্রকার নিঃশব্দ দাবানল। তুমি তো আমার হৃদয় নও লাভ বার্ড, তুমি আমার প্রপার্টি। আনা পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে যায়। তার ঠোঁট কাঁপে, গলা দিয়ে শব্দ বের হতে চায় না। তুমি পাগল জেভিয়ার। তুমি কি সত্যিই ভেবেছিলে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে? এই বলেই জেভিয়ার পাগলের মতো করে হাসতে থাকে। আনা দরজার সামনে হাঁটু গেড়ে বসে মুখটা মুখোশের মতো গুজে রেখেছে নিজের হাতে। তার চোখ থেকে নীরব কান্না গড়িয়ে পড়ছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে নিঃশব্দ চিৎকারে। এই রুমটা তার কাছে এখন একটা জ্যান্ত কফিন মনে হচ্ছে। এবং সবকিছু যেন পরিষ্কার হতে শুরু করেছে তার চোখে। জেভিয়ার তাকে প্রথম থেকেই স্টক করছিল। আর আমি সেই রাতে তো ওর কাছেই সাহায্য চেয়েছিলাম। তাহলে আমি নিজেই তো নিজের শিকারী বাড়িতে এসে উঠেছি। হঠাৎ একটা ধীর শব্দ হয় দরজার। তারপর দরজা খুলে যায়। আলো ছায়া ভেদ করে ভিতরে আসে জেভিয়ার। হাতে একটা ট্রে, তাতে সাজানো খাবার। তার মুখে নরম হাসি, চোখে সেই চিরচেনা অদ্ভুত প্রশান্তি। খাও লাভ বার্ড। তুমি সারাদিন কিছু খাওনি, আমার খুব খারাপ লাগছে। আনা কিছু বলে না। সে শুধু তাকিয়ে থাকে জেভিয়ারের দিকে, তারপর এক চিৎকারে প্লেটটা ঠেলে ফেলে দেয়। গ্লাস ভেঙে টুকরো হয়ে যায়, খাবার ছিটকে পড়ে মেঝেতে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তীব্র নীরবতা। তারপর জেভিয়ারের চোখের কোণ গাঢ় হয়ে ওঠে। সে ধীরে ধীরে ট্রেটা নামিয়ে রাখে পাশে, তারপর দ্রুত আনায়ার কাছে এগিয়ে আসে। তুমি আমার হাতের খাবার ফেলে দিলে লাভ বার্ড। সে আনায়ার গালটা শক্ত করে চেপে ধরে, মুখটা একদম কাছে এনে হিসহিসিয়ে ওঠে। আমি তোমার জন্য ভালোবেসে খাবার এনেছিলাম। আর তুমি এটা করলে। তারপর এক ঝটকায় আনার হাত ধরে টেনে তাকে রুম থেকে বের করে আনে। আনা বাধা দেয়, চিৎকার করে, কিন্তু জেভিয়ার থামে না। সে সরাসরি নিচের ডাইনিং টেবিলে ওকে এনে বসায়। আনার গালটা লাল হয়ে আছে, শক্ত করে চেপে ধরায়, চোখ টপটপ করে জল পড়ছে। জেভিয়ার শান্ত গলায় বলে, চুপচাপ খাবে এইবার কেমন? সে নতুন করে খাবারের প্লেট সাজায়, আস্তে করে এক টুকরো খাবার তুলে ধরে আনার মুখের সামনে। আনা মুখ ঘুরিয়ে নেয়, উঠে যেতে চায়। ঠিক তখনই তার হাত জেভিয়ার মুচড়ে ধরে নিজের কোলে বসিয়ে নেয়। আনায়ার কাঁধটা টান মারে, সে ব্যথায় ফুপিয়ে ওঠে। জেভিয়ার তার গাল ছুঁয়ে আদরের ভঙ্গিতে খাবার মুখে দেয়। আনা প্রথমে মাথা নাড়ে, তবুও ভয়ে মুখ খুলে যেন মৃত্যু গিলে নিচ্ছে। জেভিয়ার তারপর আস্তে ওকে ছেড়ে দেয়। আনা ছিটকে দূরে গিয়ে বসে পড়ে কাঁপতে থাকে। তার চোখ পড়ে নিজের হাতে, যেখানে জেভিয়ারের টানের দাগে লালচে হয়ে গেছে চামড়া। ঠিক তখনই জেভিয়ার আবার ফিরে আসে। সে মাটিতে হাঁটু গেড়ে বসে তার মুখ সামনে এনে পাগলের মতো মাথা নেড়ে নেড়ে বলতে থাকে, লাভ বার্ড, তুমি আমার কথা শোনো না কেন? তুমি আমার মাথাটা খারাপ করে দাও। তুমি যদি লক্ষ্মী মেয়ে হয়ে থাকো, আমি তোমার জন্য সব করতে পারি, সব। আর আজ থেকে তুমি শুধু আমার কথা শুনবে আর আমায় ভালোবাসবে। শুধুমাত্র আমাকে নিয়ে ভাববে। জেভিয়ার আনার মুচড়ে ধরা হাতে একটা ধীর চুমু খেলে দেয়। তারপর কানে কানে বলে, কাল আমাদের বিয়ে লাভ বার্ড। তুমি শুধুই আমার লাভ বার্ড। শুধুই আমার, শুধুই আমার, শুধুই আমার। আনা নীরবে বসে আছে তার নানু আপার পাশে। তার ছোট্ট কাপা আঙুলগুলো শক্ত করে চেপে ধরেছে নানুর আঁচল। চোখে পানি নেই, কিন্তু মুখে গলা টিপে ধরা ভয়, যা শুধুই অনুভব করা যায়। ড্রয়িং রুমে সামনে বসে আছে জেভিয়ার। আজকের জেভিয়ার যেন গতকালের সেই ভয়ঙ্কর লোকটা না। চোখে মুখে অদ্ভুত প্রশান্তি। পরনে হালকা ক্রিম কালারের শার্ট, একটা মৃদু পারফিউমের ঘ্রাণ চারপাশে। সে আজ একদম ভদ্র, সংযত একজন ভালো ছেলে হয়ে এসেছে। জেভিয়ার আস্তে মাথা নিচু করে বলল, আমি জানি আপনি আনায়াকে খুব ভালোবাসেন। এর জন্যই সবার আগে আমি আপনার অনুমতির জন্য এসেছি।
বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা কাজে আমি মনে করি আপনার অনুমতি সবার আগে প্রয়োজন। নানু আপা চশমা ঠিক করে ধীরে ধীরে বললেন, তোমাদের সম্পর্কের কথা আগে কিছু শুনিনি তো, কবে থেকে চেনো তোমরা একে অপরকে? জেভিয়ার হালকা হাসল। তার ভদ্র গলায় যেন এক মায়াজাল গাথা। অনেকদিন আনা, শুরুতে বুঝতো না, আমার ভালোবাসাটা একটু বেশিই গভীর ছিল। সময় নিয়েছি, ধৈর্য ধরেছি। আমি জানতাম একদিন ও বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি আর ওর ব্যাপারে কতটা সিরিয়াস। আনা চুপ, মাথা নিচু করে বসে আছে। নানুর কোল চেপে ধরে আছে, যেন এই মানুষটা তাকে একমাত্র রক্ষা করতে পারে জেভিয়ারের হাত থেকে। কিন্তু জেভিয়ার এমনভাবে কথা বলছে যেন কোনো দোষ নেই তার, একদম নিষ্পাপ ভদ্র একটা ছেলে। তার প্রতিটি শব্দ এত ঠান্ডা, মেপে মেপে বলা, যেন আগেই মুখস্থ করা। নানু আপা একটু ঘাড় ঘুরিয়ে আনায়ার দিকে তাকালেন। তুই কি বলিস মা? তোরা কি দুইজন? আনায়ার চোখে জল চলে আসে, কিন্তু সে মুখ তোলে না, শুধু মাথা নিচু করে বসে থাকে। জেভিয়ারের ঠোঁটের কোণে এক অদৃশ্য বিজয়ের হাসি খেলে যায়। নানু আপা এবার গভীরভাবে জেভিয়ারের দিকে তাকান। তার চোখে কিছুটা সন্দেহ, কিছুটা কৌতূহল। তুমি কোথায় থাকো, কি করো, পরিবার? জেভিয়ার যেন এই প্রশ্নের জন্যই প্রস্তুত ছিল। আমি একাই থাকি। আমার মা বাবা আমি অনেক ছোট থাকতেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর আমার নিজের বিজনেস আছে। আমি একটা ফরেন টিমে কাজ করছি। তার চোখে একটুও জড়তা নেই। এমন ভদ্র, সংযত, সম্মানী ভঙ্গি যে কেউ হয়তো বলবে এ ছেলে খুব ভালো, ভদ্র ঘরের শান্তশিষ্ট একটা ছেলে। নানু আপা দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে ধরেছে জেভিয়ারকে। কেমন নম্র, ভদ্র একটা ছেলে। ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসা পায়নি, তাই এখন যদি একটু ভালোবাসার পরশ পায় তাহলে তার আনাকে এই ছেলে ভালো রাখবে। আর তার আনায়াও অনেক সুখী থাকবে। আর যেইখানে তার নাতনি এই ছেলেকে নিজে পছন্দ করেছে, সেইখানে তিনি আর বাধা দেওয়ার কে? আনা এক কোণে বসে ভিতরে ভিতরে কাঁপছে। কারণ আজ সকালে জেভিয়ার তাকে স্পষ্ট হুমকি দিয়েছে। এই বিয়েটা যদি তুমি ভেস্তে দেওয়ার চেষ্টা করো তাহলে জানো তো লাভ বার্ড, তোমার প্রতিটি ছবি, প্রতিটি ভিডিও আমার কাছে সেভ করা, এক ক্লিকেই পুরো দুনিয়া তোমার এই হট শেষি ফিগার দেখতে পাবে। আর তখন তোমার প্রিয় নানু, সে তো তখন এমনিই লজ্জায় শোকে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে যাবেন। আশা করব তুমি এইসব চাও না লাভ বার্ড, তাই না? আনা তখনই থেমে গিয়েছিল। ভয় তার রক্তের ভেতর ঢুকে গেছে। তার নিজের বলেই সে এখন শিকারে পরিণত। নিজের পায়ে হেঁটে এসেছে এক জানোয়ারের গর্তে। নানু আপা কিছুক্ষণ পরে ধীরে বলেন, যদি আনা তোমার সাথে থাকতে চায় আর তুমি প্রতিশ্রুতি দাও ওকে সম্মান করবে, তাহলে আমি না করতে পারি না। যেইখানে তোমরা দুজনেই সম্মত আছো। আর আমিও চাই কেউ আনায়ার দায়িত্ব নেক। কারণ আমি বা আর কতদিন বাঁচো। আনায়ার ভেতরে যেন সব কিছু চিৎকার করে উঠতে চাইল। সে চিৎকার করে বলতে চাইল, নানু আপা আমি চাই না ওকে, আমি ওকে বিয়ে করতে চাই না। আমাকে তুমি বাঁচাও। এই নরকের খাঁচা থেকে আমাকে মুক্তি দাও। কিন্তু মুখে শব্দ নেই। জেভিয়ার নিচু হয়ে আদব করে বলেন, আপনার আশীর্বাদটাই আমাদের জন্য সবচেয়ে বড়। এখন আপনার অনুমতি থাকলে আজ সন্ধ্যায় আমরা বিয়েটা সম্পূর্ণ করতে চাচ্ছি। নানু আপা কিছুক্ষণ চুপ থেকে বললেন, বেশ, বিয়ে করতে করবেই একদিন, সেইটা আজ করলেই বা ক্ষতি কি? তোমরা সুখী থাকো এই আমার প্রার্থনা। আমার আনায়ার যত্ন নিও ভাই। জেভিয়ার মাথা নত করে সম্মান জানিয়ে সম্মতি জানায়। রবিন আর ওর বউ চলে আসার আগে তোমরা চলে যাও। ওরা এসে তোমাদের দেখলে আনায়ার জন্য সমস্যা হয়ে যাবে। তোমরা বরং সাবধানে চলে যাও। আমার আনায়াকে দেখে রেখো ভাই। জেভিয়ার বিদায় জানিয়ে আনায়াকে নিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আনায়ার কানে ফিসফিস করে বলে ওঠে, দেখলে লাভ বার্ড, আমি যা চাই সেটা আমার হয়ে যায়। প্রস্তুত হও নিজেকে আমার কাছে সঁপে দেওয়ার জন্য। আনা শুধু ঠান্ডা হয়ে দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে নেমে পড়ে দুটো নীরব কান্না। আনা কিছু না বলেই চুপচাপ বসে আছে গাড়ির সিটে। চোখের পেছনে ঘূর্ণি চলছিল ভয়, অসহায়তা আর এক অজানা গন্তব্যের আতঙ্ক। জেভিয়ার স্টিয়ারিং হ্যান্ডেলে হাত রেখে নিঃশব্দে গাড়ি চালাচ্ছে। কোনো শব্দ, কোনো প্রশ্ন, কিছুই নয়। শুধু মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি খেলে যাচ্ছিল ঠোঁটের কোণে। ঘণ্টাখানেকের মতো চলার পর আনা জানালার বাইরে তাকিয়ে এক অদ্ভুত পরিবর্তন খেয়াল করল।
রাস্তা কেমন সরু হয়ে এসেছে। চারপাশে কুয়াশার মতো ঝাপসা গাছগাছালি। পাহাড়ি ঢালু ঘিরে রেখেছে পথ। দূরে দূরে মাঝে মাঝে কাক ডাকছে, অদ্ভুত এক নিস্তব্ধ ভয়। এইটা কোথায় যাচ্ছি আমরা? আনা ধীরে অনেক সাহস করে জিজ্ঞেস করল। জেভিয়ারের ঠান্ডা গলা। আমার বাড়িতে। এইবার আমাদের একটু গভীর ভালোবাসার প্রয়োজন। পুরনো জায়গায় আমাদের জন্য যথেষ্ট নিরাপত্তা নেই। আনায়ার বুকের ভেতর ধক করে উঠল। তবুও পাল্টা প্রশ্ন করার সাহস পেল না আর। পাহাড় ঘেরা এক এলাকায় গাড়ি থামল। চারদিকে নিস্তব্ধতা আর জঙ্গল। বাড়ি বলতে কিছু নেই আশেপাশে। ডানদিকে মাত্র 15 ফুট দূরেই একটা উঁচু খাড়া ঢালু খাই, সোজা নিচে অতল গহর। কেউ একবার পড়ে গেলে তার অস্তিত্বও খুঁজে পাওয়া অসম্ভব। আর সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কালো রঙের বাড়ি। সম্পূর্ণ ঘরটাই ম্যাট ব্ল্যাক রঙে ঢাকা। কেবল উপরের ছাদ এবং দেওয়াল রেলিংগুলো সাদা। আনা বুঝল না বাড়ির রং এমন অদ্ভুত কালো রাখার মানে কি। বাড়ির পেছনের দিকটা ঘন জঙ্গলে ঢাকা, এমন গা ছমছমে পরিবেশে আনায়ার বুক ধকধক করতে লাগল। জেভিয়ার আনায়ার হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়িটা ভিতর থেকে অনেক বড়। উঁচু সিলিং, প্রশস্ত হলো। দেয়ালগুলো কালো হলেও কিছু জায়গায় সাদা প্যাটার্ন আঁকা। পায়ের নিচে নরম গ্রে কার্পেট। ছোট ছোট বাতিগুলো যেন ঝুলে আছে ছাদ থেকে নিচু হয়ে, কিন্তু আলো খুব কম। একরকম রহস্যময় অন্ধকার। দেয়ালে কিছু রহস্যময় ফ্রেম। কিছু ছবি অস্পষ্ট, কিছু পুরনো টাইপরাইটারে লেখা কবিতা যার কালি যেন লালচে। ঘরে মানুষের পদচারণার শব্দ নেই। শুধু নিস্তব্ধতা। এটা যেন ঘর না, বরং কোনো সাইলেন্ট কারাগার। জেভিয়ার আনায়াকে তার রুমে নিয়ে গেল। রুমের দরজা খুলতেই আনায়ার চোখ বড় বড় হয়ে গেল। ঘরের মাঝখানে রাজকীয় এক বিশাল খাট, তার হেডসাইড দেওয়ালে লাগানো এক বড় ফ্রেম করা ছবি। আনা থমকে গেল। হা করে তাকিয়ে রইল। ছবিটা তার কয়েক মাস আগের, যখন সে একা বৃষ্টিতে হেঁটে যাচ্ছিল। মাথায় কোনো ছাতা ছিল না। মুখে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল। একদম ন্যাচারাল, কিন্তু গভীর আবেগে ভরা এক ছবি। আনায়ার কাঁধ কেঁপে উঠল। তার এই ছবি জেভিয়ার নিল কি করে? ঘরের কিছু আসবাবপত্র, রক্তমাখা লাল ভেলভেটের সোফা, স্লিপ চেয়ার, একটা ছোট টেবিল। জানালার পাশে লম্বা পর্দা, কালো ও রেড মিলিয়ে। আনা হঠাৎ বুঝে উঠতে পারে না সে স্বপ্ন দেখছে নাকি দুঃস্বপ্ন। ঠিক তখন জেভিয়ার ধীরে কাছে এসে তার কানের খুব কাছে ফিসফিস করে বলে ওঠে, আজ থেকে এইটা আমাদের রুম, লাভ বার্ড। ডু ইউ লাইক ইট? তার গলায় মধুরতা ছিল, কিন্তু শব্দগুলো ছিল শিকলের মতো। আনা এক চুলও নড়তে পারে না। কিছু বলতেও পারল না। শুধু ঠান্ডা ঘরটায় ভেসে বেড়ায় তার নিঃশ্বাসের শব্দ আর দেয়ালে ঝুলে থাকা নিজের ছায়া। সন্ধ্যার আগেই জেভিয়ার নিয়ে গেল আনায়াকে এক নির্জন পাহাড়ঘেরা গির্জায়। এটা ছিল এক পুরনো ক্যাথলিক চার্চ, যেখানে লোকজন খুব একটা আসে না। চারদিকে নীরবতা, যেন শব্দ নিজেই ভয় পায় এই গির্জার পবিত্র নীরবতা ভাঙতে। ভেতরে ঢুকে আনায়ার চোখে মুখে জমে থাকা ভয় আরো গাঢ় হয়ে উঠল। কোনো আত্মীয় পরিজন নেই, নেই কোনো অতিথি, ফুল হাসি বা উল্লাসের শব্দ। শুধু একজন বৃদ্ধ ফাদার জেভিয়ারের নির্দেশে সব প্রস্তুত রেখেছিলেন। দুজন সাক্ষী জেভিয়ারের লোক, যাদের মুখে কোনো আবেগ নেই। সাদা গাউনে আনা দাঁড়িয়ে রইল পাথরের মতো। হাতে জেভিয়ারের হাত রেখে মুখে আই ডু বলল, কিন্তু গলা যেন তার নিজের নয়, নিঃস্ব এক আত্মা বলছে বাক্যগুলো। বিয়ের রেজিস্ট্রি শেষ হলো। কথা মতো কাগজপত্রে স্বাক্ষর করেও ফেলল সে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর জেভিয়ার ঠোঁটের কোণে খেলে উঠল সেই পরিচিত ছলনাম বিজয়ের হাসি। এবার তুমি পুরোপুরি আমার, লাভ বার্ড। পুরোপুরি আমার। রাত গড়িয়ে এলো। আনা এখন বসে আছে সেই অদ্ভুত ঘরে, যার দেয়ালে টাঙানো তার নিজের ছবি তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে সে এখানে আতিথ্য পেতে আসেনি, সে এখানে বন্দী। রক্তলাল পর্দা, কালো দেয়াল, ভারী নিস্তব্ধতা। সে খাটের এক কোণে বসে আছে, তার চোখে কোনো জল নেই। কারণ চোখেও এখন আর জায়গা নেই কান্নার। ঠিক তখন দরজা খুলে ঢোকে জেভিয়ার। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে গভীর মনোযোগ দিয়ে নিজের লাভ বার্ডকে দেখে সে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। আনায়ার সামনে এসে থেমে যায়। তারপর হালকা জোরে চিবুক ধরে ওর মুখটা ওপরে তোলে। কি হয়েছে লাভ বার্ড? কাঁদছো কেন তুমি? আজ তো আনন্দের দিন, তোমার জীবনের সবচেয়ে খুশির দিন।
আনা কাপা গলায় চোখ তুলে বলে, এত ছলনার দরকার নেই। আমি জানি তুমি বিয়ে করেছ শুধু বন্দি করে ভোগ করার জন্য। এই অভিনয়, এই ভালো সাজা সবই মিথ্যে। শান্তি হয়নি? এবার শুরু করুন। অভিনয়ের দরকার নেই। জেভিয়ার মাথা নিচু করে এক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভোগ করার হলে এই দুনিয়ায় নারী দেহের অভাব আছে নাকি আমার জন্য? আমি চাইলে যেকোনো এক রাতের জন্য অজস্র শরীর পেতাম লাভ বার্ড। কিন্তু জানো, আমি তোমায় ভোগ করতে চাই না। আমি চাই তোমাকে আমার আত্মার অংশ বানাতে। তোমাকে এমনভাবে নিজের করে নিতে যেন আমার নিঃশ্বাসেও তুমি থাকো। তোমার কান্না, ভয়, রাগ, ঘৃণা সব শুধু আমায় ঘিরে হোক। তোমাকে শুধু আমার শরীর না, আমার মানসিক নেশার অংশ বানাতে চাই আমি। আনা তার দৃষ্টি থেকে মুখ ঘুরিয়ে নেয়। তবে সে জানে এই রাত, এই ঘর, এই মানুষ সবই এক ভয়ঙ্কর শুরু। গত রাতটা মনে হচ্ছিল যেন এক অনন্ত অপেক্ষার রাত। ভেবেছিল আজ রাতে জেভিয়ার তার সমস্ত ভয় সত্যি করে দেবে, তাকে ছিঁড়ে ফেলবে নিজের খিদে মেটাতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে কিছুই করেনি। খাটের এক কোণে নিঃশব্দে গিয়েই যেন জমে গিয়েছিল। কোনো শব্দ, কোনো ছায়া, নীরবতা ছাড়া কিছুই ছিল না সে রাতে। তবুও চোখ বন্ধ করেনি আনা। সে ঠিক করেছিল ঘুমাবে না। এই ভয়ের ঘরে, এই অসহ্য আতঙ্কে কিভাবে ঘুমায় মানুষ? কিন্তু শরীর একসময় হেরে যায়। ভোর হতেই তার চোখ খুলে যায়। জানালার ফাঁক গলে বাইরে সূর্যের আলো ছুঁয়ে গেছে পাহাড়ের মাথা, কিন্তু এই ঘরে আলো ঢোকে না। কালো দেয়াল, ঘন পর্দা, ভারী নিঃশ্বাস, এই ঘর যেন আলোকের ভয় পায়। চুপচাপ ফ্রেশ হয়ে বাইরে বের হয় আনা। পা ফেলে হাঁটে নিঃশব্দে। হলঘরে গিয়ে দেখতে পায় জেভিয়ার বসে আছে কাঠের চেয়ারে। হাতে পানি ভর্তি একটা বোতল, সেটা থেকেই সে ধীরে ধীরে পানি খাচ্ছে। তার পরনে রয়েছে গাঢ় নীল রঙা একটা শর্ট হাতার গেঞ্জি। তার শরীরটা ঘামে ভিজে উঠেছে, গেঞ্জিটা যেন দ্বিতীয় চামড়ার মতো লেগে আছে শরীরে। ফর্সা ত্বক ঘামে চকচক করছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে থুতনির কোণে। বাহুর শিরাগুলো যেন জেগে আছে, বুকের পেশি একটি একটি রেখার মতো স্পষ্ট। আনায়ার চোখ আটকে যায় তার গলার দিকে। অ্যাডামস অ্যাপেলটা উঠছে নামছে, প্রতিবার পানি খাওয়ার সময় হালকা ছন্দে দুলছে। সেই দৃশ্য অদ্ভুত মোহময়। আনা স্থির দাঁড়িয়ে থাকে। জেভিয়ারের চোখ এখন তার দিকে নয়, তবুও মনে হচ্ছিল এই লোকটার চারপাশে এক ধরনের চুম্বক আছে যেটা মানুষকে চাইলেও দূরে থাকতে দেয় না। তার ধূসর চোখ যা আলোয় পড়লে রূপালী হয়, ছায়ায় পড়লে ধোঁয়ার মতো ঘোলাটে। গালের চাপদারি, নিচু ঠোঁটের রেখা, ভিজে কপাল। একটা মানুষ কিভাবে এমন নির্দয়ভাবে সুন্দর হতে পারে? আনা চোখ সরাতে পারে না, আর ঠিক তখনই জেভিয়ার তাকালো আনায়ার দিকে। মুচকি হেসে সে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে আনায়ার দিকে এগিয়ে আসে। প্রতিটি পায়ের শব্দে আনায়ার বুকের ভিতর থেকে দম আটকে আসতে থাকে। সে দাঁড়িয়ে থাকে নিষ্পন্দ। জেভিয়ার সামনে এসে দাঁড়ায়। তার গায়ের ঘ্রাণ, পুরুষালী শরীরের ঘাম আর হালকা পারফিউমের গন্ধ যেন ঘুম পাড়িয়ে দেওয়া কোনো নেশার মতো চেপে ধরে আনায়ার চারপাশ। জেভিয়ার সামনে হালকা ঝুঁকে আসে। আঙুল বাড়িয়ে আনায়ার গাল ছুঁয়ে যায় ঠোঁটের কোণ ঘেঁষে। আনায়ার চোখ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে আসে। শরীরটাও নিষ্পন্দ হয়ে যায়। ভেতরে ভেতরে জানে এটা ভয়, কিন্তু কোথায় যেন এক অদ্ভুত টানও আছে। জেভিয়ার থেমে যায়। তার মুখটা এখনো কাছে। শুধু ফিসফিস করে বলে ওঠে, তুমি জানো লাভ বার্ড, তোমার ভয়টাই তোমাকে আরো বেশি সুন্দর করে তোলে। আনায়ার বুকের ভিতর কেঁপে ওঠে। সে জানে এই পুরুষ আগুনে পুড়িয়ে মারবে তাকে। কিন্তু সেই আগুনে পুড়ে যাওয়ার মাঝেও একরকম মোহ লুকিয়ে আছে। সেদিনের পর 2 দিন কেটে গিয়েছে। এই 2 দিনে আনা বারবার চেষ্টা করেছে জেভিয়ারের থেকে একটু দূরে থাকতে। তবে দূরত্ব বজায় রাখলেও জেভিয়ারের অদ্ভুত পরিবর্তনটা তার চোখ এড়ায়নি। আরও সংযত, আরও নরম, কোনো কটাক্ষ নেই, চোখে হিংস্রতা নেই, বরং ভেতরে যেন এক ধরনের মায়া জমে উঠেছে। এই মানুষটা কি সত্যিই বদলে যাচ্ছে? নাকি এটা শুধুই ছলনা? আনায়ার ভিতরেই জন্ম নিচ্ছে আরও একটি অজানা অনুভব। অদ্ভুত এক আকর্ষণ যা সে স্বীকার করতে চায় না, তবু অস্বীকারও করতে পারছে না। জেভিয়ার আজ একটু তাড়াহুড়োর ভঙ্গিতে দরজার সামনে এসে দাঁড়ায়। কালো শার্ট, হালকা ভেজা চুল, চোখে ক্লান্তির ছাপ, যেন বেশ কিছুদিন সে নির্ঘুম কাটাচ্ছে। আজ একটু বাহিরে যেতে হবে, আমায় ফিরতে রাত হবে। তার কণ্ঠ নিচু কিন্তু জোরালো। বাড়ি থেকে একা বের হবে না ভুলেও। আমি অবশ্য সব ব্যবস্থা করেই রেখে যাব সেই সবের, তাও তোমাকে বলে যাচ্ছি।
একা থাকতে পারবে না? আনা কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জেভিয়ার আনায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। জেভিয়ার বেরিয়ে যাওয়ার কিছু সময় পর আনা ধীরে ধীরে নিচে নামে। বাড়ির করিডোরে নীরবতা যেন জমে আছে। আনা ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখতে থাকে, আগে কখনো ভালো করে দেখা হয়নি পুরো বাড়িটা। হঠাৎ আনা দেখতে দেখতে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে যায়। আর খেয়াল করে সিঁড়ির পেছনের দিকে কিছু ফটো ফ্রেম রাখা। আনা বুঝতে পারে না এই অন্ধকার জায়গায় সিঁড়ির নিচে ছবি কে রাখে। সে কৌতূহলবশত এগিয়ে যায়। সেই দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকা ছবিগুলো সবগুলোই পুরনো, বিবর্ণ, জীর্ণ। তবে একটি ছবি অন্য সবার থেকে আলাদা। ছবিটা একটু বাঁকা, দেয়ালের টেক্সচারটাও একটু উঁচু নিচু। আনায়ার সন্দেহ জাগে। সে হাত বাড়িয়ে ছবিটা হায় তুলে নিতেই একটা ক্ষীণ শব্দ হয়। হঠাৎ পেছনের দেয়ালে জ্বলে ওঠে এক স্ক্রিন। ENTERPASSCODE। আনায়ার চোখ বড় বড় হয়ে যায়। সে কিছুটা সময় স্থির দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে আন্দাজে কিছু কোড টাইপ করে। 00000210 1010 ইনভ্যালিড। ট্রাই এগেন। আবার ইনভ্যালিড। ট্রাই এগেন। বারবার চেষ্টা করেও কিছুই হয় না। আনা জানে এই দেওয়ালের পেছনে কিছু একটা লুকিয়ে আছে। হয়তো কোনো অজানা সত্য, বা বড় কোনো রহস্য। আনায়ার পুরনো আশ্রয়স্থল ইলামঞ্জ, নানু আপার সেই দোতলা বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে সারি সারি করে রাখা বেশ কয়েকটি গাড়ি। বাড়ির মূল ফটকে বিশাল তালা ঝুলছে। ভিতরে কোনো সাড়া নেই। গেইটের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ভিক্টর ক্রুজ। চোয়াল শক্ত, চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার। এক চাহনিতেই যেন সব ভস্য করে দেওয়ার ক্ষমতা তার মাঝে আছে। গোপন সূত্রে সে খবর পেয়েছিল আনা তার নানু আপার দেওয়া বাড়িতে এসে উঠেছে। তাই ভিক্টর নিজে এসেছে আজ। তবে এসেই বাড়ির মূল ফটকে তালা ঝুলতে দেখে তার মাথায় যেন রক্তক্ষরণ হয়ে যায়। সে চেয়েও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। একজন গার্ড ভিক্টরের দিকে এগিয়ে আসে কিছু বলতে। সাথে সাথে একটা গুলি সরাসরি তার বুকে। সে পড়ে যায় নিঃশব্দে। চারপাশে যেন হিম নেমে আসে। ভিক্টরের চোখ আগুনে জ্বলছে। সে গর্জে ওঠে, জেভিয়ার, জেভিয়ার, জেভিয়ার! তুই ভাবিস তুই আমাকে ঠেকাতে পারবি? তুই আনায়াকে আমার থেকে লুকিয়ে রাখবি? আমি তোকে খুঁজে পাবই। আর যেদিন পাবো তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে রাখব। আর তোর আনাকে তোর সামনে থেকে তুলে আনব। রাত অনেকটা পেরিয়ে গেছে। আনা তখনও জেগে। জেভিয়ারের অনুপস্থিতিতে পুরো বাড়িটা যেন আরো ভারী হয়ে উঠেছে। ভেতরে ভেতরে অদ্ভুত এক অস্থিরতা জমেছিল তার। ঠিক তখনই দরজার লক ঘোরার শব্দ হয়। আনা দ্রুত সোফার পাশ থেকে উঠে দাঁড়ায়। জেভিয়ার ঘরে প্রবেশ করে ধীর পায়ে। কালো শার্টটা এখন কিছুটা কুঁচকে গেছে, চুলগুলো আগের থেকেও বেশি এলোমেলো। চোখের নিচে গাঢ় কালি ক্লান্তি যেন তার চোখে মুখে ছাপ ফেলে দিয়েছে। জেভিয়ার আনায়ার দিকে ওক পলক তাকিয়ে কোনো কথা না বলে সে জুতা খুলে ধীরে ধীরে সোজা চলে যায় রুমের দিকে। আনায়ার গলায় একটাও শব্দ ওঠে না। তবুও তার বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে কিছু। এত ক্লান্ত দেখাচ্ছে কেন? ওর কি হয়েছে? কোথায় ছিল? ঠিকঠাক খেয়েছে তো? সে চুপচাপ রান্নাঘরের দিকে এগোয়। রেফ্রিজারেটর খুলে কিছু হালকা খাবার বের করে। নিজে গরম করে একটা ছোট টেবিলে সাজিয়ে রাখে যত্ন করে। গ্লাসে পানি, পাশে ছোট টিস্যু, এমনকি এক কোণে রাখা ছোট ক্যান্ডেলটাও জ্বালিয়ে রাখে অকারণেই। হঠাৎ পেছনে থেকে জেভিয়ারের কণ্ঠ শুনতে পায়। তুমি খাবার টেবিল সাজাচ্ছ কেন লাভবার্ড? কণ্ঠটা ধীর গভীর। তাতে রাগ নেই, বরং একরাশ অবাক ভাব। আনা ধীরে মুখ ঘোরায়। জেভিয়ার তখনও ভেজা চুলে রুম থেকে ফ্রেশ হয়ে এসেছে। কিন্তু চোখে সেই চিরচেনা নিষ্ঠুরতা নেই। শুধু একটা স্থির নিঃশব্দ দৃষ্টি। তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল, তাই ভাবলাম আমিই করি, আনা নিঃশব্দে বলে। জেভিয়ার টেবিলের কাছে এসে দাঁড়ায়। কিছুক্ষণ চুপচাপ খাবারের দিকে তাকিয়ে থাকে। তারপর মুখে কোনো ভাব প্রকাশ না করে চেয়ার টেনে বসে পড়ে। হঠাৎ কিছু একটা যেন ভাবে। লাভ বার্ড? সে নিচু স্বরে ডাকে। আনা ভীতু কণ্ঠে সাড়া দেয়, হ্যাঁ। জেভিয়ার হাত বাড়িয়ে তাকে নিজের কাছে টেনে নেয়। এবং এক মুহূর্তে তাকে নিজের হাঁটুর ওপর বসিয়ে নেয়। আনা স্তব্ধ। আমি আজ তোমার হাত থেকে খেতে চাই। তার গলা নরম গম্ভীর। একেবারে বিপরীত এক জেভিয়ার যেন।
আনা ধীরে ধীরে তার হাতে খাবার তুলে দেয়। জেভিয়ার তার চোখে চোখ রেখে সেই খাবার মুখে নেয়, যেন প্রতিটি কণায় আনায়াকে খুঁজছে। আনা বোঝে না, কিন্তু অনুভব করে এই মানুষটা ধীরে ধীরে তার ভেতরের দেয়ালগুলো নামিয়ে নিচ্ছে, নাকি শুধু আরো গভীর এক ধোঁকার খেলায় টেনে নিচ্ছে তাকে। আনা নরমভাবে বসে আছে জেভিয়ারের হাঁটুর ওপর। তার শরীর জেভিয়ারের বুকের খুব কাছাকাছি। চারপাশে শুধু একটা নিঃশব্দ, কিন্তু ভিতরে ভিতরে উত্তপ্ত বাতাস। খুব কাছ থেকে শোনা যাচ্ছে জেভিয়ারের অনিয়মিত বেগে ছুটে চলা নিঃশ্বাস। ক্লান্ত, ভারী, তবু ভেতরে চাপা আগুন। জেভিয়ারের চোখ দুটো তখন স্থিরভাবে আনায়ার মুখে আটকানো। এক ধরনের তৃষ্ণা, এক ধরনের মালিকানার ঘোষণা যেন ধীরে ধীরে তার চোখ দিয়ে ঢুকে যাচ্ছে আনায়ার রক্তে। হঠাৎ তার বা হাতটা ধীরে ধীরে উঠে আসে আনায়ার কোমরের দিকে। প্রথমে হালকা ভাবে ধরলেও তারপর শক্ত করে চেপে ধরে, নিজের আরো কাছে টেনে আনে। আনায়ার দম বন্ধ হয়ে আসে। একটা ঘাম চিকচিক করে ওঠে কপালে। মাথার ভেতরে যেন বাজ পড়ছে, আর শরীরটা জেগে উঠেছে প্রতিটি রন্ধ্রে। লাভ বার্ড, তুমি জানো না আমি নিজেকে কতবার কন্ট্রোল করেছি, কিন্তু এখন আর পারছি না আমি। জেভিয়ারের কণ্ঠে সেই মুহূর্তে এক অপার্থিব তৃষ্ণা। আনা চোখ বড় করে তাকিয়ে থাকে তার দিকে, মনে হচ্ছিল চারপাশে সবকিছু থেমে গেছে। শুধু সেই হাতটা, সেই দৃষ্টি, আর ঠোঁটের কাছে এগিয়ে আসা নিঃশ্বাসটা ছাড়া। জেভিয়ার তার ঠোঁট আনায়ার ঘাড়ের ঠিক নিচে নামিয়ে আনে। প্রথমে 1 সেকেন্ড থেমে থাকে, তারপর খুব ধীরে নিঃশব্দে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আনায়ার বুকের ভেতর গতি পায় হৃদস্পন্দন। সে কাঁপা কাঁপা হাতে জেভিয়ারের বুক স্পর্শ করে ফেলে, নিজেও জানে না কেন। আনায়ার স্পর্শে জেভিয়ারকে যেন আরো তৃষ্ণার্ত করে দিচ্ছে। জেভিয়ার একের পর এক চুমু দিতে থাকে ঘাড়, গলার পাশে, কাঁধে। প্রতিটা যেন গভীর থেকে গভীরে পৌঁছানো এক রাগঝুসে আকাঙ্ক্ষার মতো। জেভিয়ার এবার আনায়ার চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। আনায়ার চোখে অপ্রস্তুত ভয়, তবু ভিতরে কোথাও চিরন্তন এক তৃষ্ণা। এতদিন ধরে নিজেকে আটকে রেখেছি, এখন আর পারছি না লাভ বার্ড। জেভিয়ারের গলা যেন আগুনে পুড়তে পুড়তে ফেটে যাচ্ছে। পরের মুহূর্তেই জেভিয়ার আনায়ার কাঁপা কাঁপা ওষ্ঠজোড়া নিজের দখলে নিয়ে নেয়। প্রথমে সেইটা ধীরে থাকলেও তারপর সেটা রূপ নেয় চাওয়া পাওয়ার এক নিঃশব্দ যুদ্ধের মধ্যে। আনায়ার হাত কাঁপছে, সে নিজের অজান্তেই জেভিয়ারের ঘাড়ে হাত রাখে, তার শার্ট আঁকড়ে ধরে। জেভিয়ারের আঙুল শক্ত হয় কোমরে, আরেকটু টেনে আনে তাকে নিজের শরীরে, তাদের মাঝে আর কোনো ফাঁকা জায়গা নেই। চুমুর মাঝেই আনায়ার ঠোঁট থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার চোখ এখন বন্ধ, মুখে অদ্ভুত নরম একটা আরতি। জেভিয়ার, সে ফিসফিস করে। কিন্তু ঠিক তখনই একটা অদৃশ্য দেয়াল যেন ভেঙে পড়ে ভিতরে। জেভিয়ার হঠাৎ করেই সরে আসে, ঠোঁট আলাদা করে নেয়, হাত নামিয়ে নেয় কোমর থেকে। আনা থেমে যায়, বুকের ভেতর কাঁপন, ঠোঁট কাঁপছে। সে জেভিয়ারের দিকে তাকায়, ভ্রু কুঁচকে ওঠে। জেভিয়ার চোখ নামিয়ে কথা বলে না কিছুক্ষণ। তার নিঃশ্বাস ভারী, যেন হাজার শব্দ আটকে আছে একা। সরি লাভ বার্ড, আমি ঠিক করিনি এটা, আমি এটা করতে চাইনি। তার গলার স্বর ঘোলা। জেভিয়ারের আচমকা সরে আসা যেন এক ঝটকায় সবকিছু থামিয়ে দেয়। আনা স্তব্ধ হয়ে বসে থাকে কিছু মুহূর্ত। তার ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো, চোখ ভেজা। একটা অসমাপ্তির তীব্র জ্বালা তাকে ছিন্নভিন্ন করে ফেলছে ভেতরে। জেভিয়ার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার মুখটা কঠিন অথচ ঠান্ডা, আরও যেন দূরত্ব তৈরি করে নিচ্ছে ইচ্ছা করেই। আনা দাঁড়িয়ে যায়, তাড়াহুড়ো করে। তার চোখে এখন বিরক্তি, অভিমান আর এক ধরনের আকুলতা মিশে গেছে। জেভিয়ার, প্লিজ। আনায়ার কণ্ঠ ভাঙা, কিন্তু গলায় স্পষ্ট আকুতি। সে জেভিয়ারের হাত চেপে ধরে, চোখে চোখ রাখে। আমি চাই না তুমি দূরে সরে যাও। আমি চাই না এইসব অনুভূতি শুধু আমিই বই। জেভিয়ার থেমে যায়, তার চোখ স্থির আনায়ার মুখে। তার ঠোঁটে তখনও কোনো হাসি নেই, কিন্তু চোখের কোনায় অদ্ভুত এক ছায়া খেলে যাচ্ছে। আনা আবার বলে, গলা কাঁপছে, আমি তোমাকে নিজের করে পেতে চাই জেভিয়ার। জেভিয়ারের চোখ এবার ভেতর পর্যন্ত গিলে ফেলে আনায়াকে। সেই চেনা আগুন, সেই অধিকারবোধ আবার জ্বলে ওঠে। কিন্তু এবার সে হঠাৎ মুখটা নিচু করে, ভেতরে ভেতরে এক অদৃশ্য শয়তানি হাসি ফুটে ওঠে ঠোঁটের কোনায়। সে সফল হয়েছে। এইটাই তো সে চেয়েছে, তার লাভ বার্ড নিজে এসে তার কাছে ধরা দিবে। জেভিয়ার আনায়ার দিকে তাকিয়ে তার কিছুটা কাছে এসে বলে, তুমি কি শিওর লাভ বার্ড? ভেবে বলছো তো? আমি কিন্তু আদুরে টাইপ রোম্যান্সে তৃপ্তি পাই না।
যে রোম্যান্সে তোমার ভাঙা গলার চিৎকার এই চার দেয়ালে বাড়ি খেয়ে আমার কানে এসে লাগবে, আমি সেই রোম্যান্সে ফিল পাবো। আনা কিছুক্ষণ চুপ করে থাকে। তার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। ভয় আর আকর্ষণের মাঝের দেয়ালটা ধীরে ধীরে গলে যাচ্ছে। তার ঠোঁট কেঁপে ওঠে। অবশেষে খুব নিচু গলায় ভাঙা কণ্ঠে বলে, আমি আমি প্রস্তুত জেভিয়ার। এই লাইনটা যেন বাতাসে কাঁপে। জেভিয়ারের ভেতরে কোথায় যেন আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সে ধীরে ধীরে এগিয়ে আসে, তার মুখ একেবারে আনায়ার মুখের সামনে, শ্বাস আর শ্বাস মিশে যায়। একবার আমি তোমায় ছুঁয়ে দিলে তুমি অন্য সব পুরুষের জন্য নিষিদ্ধ হয়ে যাবে লাভ বার্ড। তোমার গন্ধে, তোমার স্পর্শে, তোমার ত্বকে শুধু আমার ছাপ থাকবে। সে আনায়ার গালে আঙুল বুলিয়ে চলে যায় কানের পেছনে দিয়ে। আমার খাঁচায় তুমি নিজেই বন্দী হতে চাইছো, তাই তো? আনায়ার গলা শুকিয়ে আসে, কিন্তু সে সরে না। তার চোখে এখন ভয় নেই, আছে কেমন এক গভীর তৃষ্ণা, যার নাম সে জানে না, কিন্তু অনুভব করে প্রতিটি শিরায়। তার আঙুল আনায়ার গলার কাছ দিয়ে নামতে থাকে, কিন্তু ছোঁয় না, শুধু অনুভূতির অস্তিত্বটা জমিয়ে তোলে বাতাসে। এখনো সময় আছে লাভ বার্ড। পেছনে ফিরবে, নাকি নিজেই নিজেকে আমার হাতে তুলে দেবে? তার ঠোঁট আনায়ার কানের পাশে, নিঃশ্বাস গরম হয়ে লাগে গালে। আনা এবার চোখ বন্ধ করে ধীরে মাথা নাড়ে। সে ফিরে যাবে না, সে পালাবে না। সে এবার জেনে বুঝে জেভিয়ারের হতে চায়। রাতের গভীরতা যেমন বাড়ছে, এর পাশাপাশি আনায়ার নিঃশ্বাসের গতিও বাড়ছে। ডাইনিং রুমের মৃদু আলোয় আনায়ার চেহারা যেন চকচক করছে। জেভিয়ার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জেভিয়ার ধীর পা এগিয়ে এলো, তার চোখ আনায়ার ওপর স্থির। তার কালো শার্টের বোতামগুলো একটু আলগা, চুল এলোমেলো, যেন সে কোনো অশান্ত ঝড় থেকে ফিরেছে। কিন্তু তার দৃষ্টিতে এখন শুধু আনা, যেন সে একটা শিকারী আর আনা তার একমাত্র লক্ষ্য। জেভিয়ার এইবার কোনো কথা না বলেই আনাকে কোলে তুলে নিয়ে ডাইনিং টেবিলের এক পাশে বসিয়ে দেয়। কত কষ্ট করে তোমার থেকে নিজেকে কন্ট্রোল করতাম জানো লাভ বার্ড, আর আজ তুমি সেই সব শিকল ভেঙে দিয়েছ। আজ থেকে তোমার প্রতিটা নিঃশ্বাসেও লিখা থাকবে জেভিয়ার। এই বলেই জেভিয়ার আনায়ার কোমর হালকা করে চেপে ধরে, নিজের আরেকটু কাছে নিয়ে আসে। আনা জেভিয়ার এর গলা জড়িয়ে ধরে। এক বিলাসবহুল হোটেলের 25 তলার প্রাইভেট শুটে তীব্র গন্ধ ছড়াচ্ছে সিগারেট আর পারফিউমের। ব্যালকনির পর্দা বাতাসে দুলছে। ভেতরে এক বিশাল বেডে আধনগ্ন অবস্থায় ভিক্টর হাফপ্যান্ট পরে এক নারীকে বুকের উপর চেপে ধরে আছে। মেয়েটার ঠোঁট লিপস্টিকে রক্ত লাল, চোখে আর কোনো ভাষা নেই। সে আঙুল দিয়ে ভিক্টরের বুকে খেলা করছে। তাদের মাঝেই হঠাৎ ভিক্টরের ফোনটা বিছানার পাশে টেবিলে কাঁপতে থাকে। সে হাত বাড়িয়ে ফোনটা নিতে যায়, কিন্তু মেয়েটা তার হাত চেপে ধরে, ভিক্টরের আরও কাছে গিয়ে গালে একটা চুম্বন করে, বলে, এখন না বাবু, এই সময়টা শুধুই আমাদের ব্যক্তিগত। ফোন আবার বেজে ওঠে। ভিক্টর চোখ কুঁচকে তাকায় স্ক্রিনের দিকে। ছাড়ো লিন্ডা, কোনো প্রয়োজনীয় কল হতে পারে। এইবার মেয়েটা আবার বাধা দেয়। এক মুহূর্তে ভিক্টরের সব ধৈর্য ফেটে পড়ে। সে মেয়েটার গালে এক থাপ্পড় কষিয়ে দেয়। মেয়েটা ধপ করে পড়ে যায় পাশে। ভিক্টর দাঁতে দাঁত চেপে ফোনটা কানে তোলে। ফোনের ওপাশে ভেসে আসে এক অস্থির ক্ষুব্ধ কণ্ঠ। আর কতদিন মিস্টার ক্রুজ? 1 মাস তো হয়ে গেল। এই মেয়েটার জন্য লোকটা আমাকে পাগলের মতো চাপ দিচ্ছে। সে $5 লাখ অফার করেছে, একটাই শর্ত, মেয়েটাকে চাই তার। ভিক্টর কিছুক্ষণ চুপ, চোখ কুঁচকে জানালার দিকে তাকায়। তার চোখে ঝলকানি। আপনি কি ভাবছেন আমি ফাঁকি দিচ্ছি? আমি ভাবছি তুমি খেলছো আমাদের সাথে। তুমি বলেছিলে মেয়েটা তোমার হাতে আছে, তারপর হঠাৎ উধাও। কোথায় সে? তোমার লোকেরা খুঁজেও পাচ্ছে না? ভিক্টর ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে হোটেল বাথরুমের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। ফোনটা এখনো কানে। জেভিয়ার, কি? কিছু না, আমাকে আর অল্প কিছুদিন সময় দিন, আমি মেয়েটাকে খুঁজে বের করবই, কথা দিচ্ছি। এই বলেই ফোনটা কেটে দেয়। ভিক্টর রাগে নিজের চুল মুষ্টি করে চেপে ধরে শক্ত করে, এরপর নিজেই বলতে থাকে, ইউ ফাকিং বিচ, তোর জন্য আমার এত কথা শুনতে হচ্ছে। আনা, সেই মেয়েটা এখন তোর ব্ল্যাক হাউজে ঘাপটি মেরে বসে আছে, তাই না? একটা অন্ধকার হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। মেয়েটাকে আমি একদম ক্ষুধার্ত শেয়ালের সামনে ছেড়ে দিয়ে আসব। তারপর তুই নিজের চোখে দেখবি তোর সেই আনায়াকে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খায় আসল জানোয়ারগুলো।
ভিক্টর আয়নার দিকে তাকিয়ে থাকে। তার চোখ লালচে, ঠোঁটে বুনো বিকারের ছায়া। রাত কেটেছে নিদ্রাহীন অন্ধকারে। শরীরের প্রতিটি রন্ধ্রে যেন আগুন জ্বলছে। ব্যথায়, ক্লান্তিতে, ধকল আর মানসিক অবসাদে আনা যেন আর নিজেকে ধারণ করতে পারছে না। বুকের মধ্যে জমে থাকা কষ্ট, শরীরের অসহ্য জ্বালা সব মিলিয়ে তার চোখ দুটো লাল হয়ে উঠেছে। সারারাত জেগে থেকেও সে কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। তবে সকাল গড়িয়ে এখন দুপুর। সূর্যের আলো জানালার ফাঁক গলে ঘরে এসে পড়ছে। আনা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। সে এখনো জেভিয়ারের বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে। জেভিয়ার এক চুলও নড়ছে না। কিভাবে তাকে আঁকড়ে ধরে রেখেছে। সে এমন করে ধরে আছে যেন এই মেয়েটাকে ছেড়ে দিলে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। আনা অনুভব করে জেভিয়ারের ঠোঁটটা নড়ছে। সে বিড়বিড় করে কিছু বলছে। আনা নিঃশব্দে কান পাতল। সরি লাভ বার্ড, সরি। তুমি শুধু আমার লাভ বার্ড। শুধু আমার, শুধু আমার, শুধু আমার। আনায়ার কিছুটা অবাক হয়ে গেল জেভিয়ার আর অদ্ভুত আচরণে। আনায়ার কিছুতেই ব্যথা কমছে না। গায়ে যেন আগুন লেগেছে। কপালটায় হাত রাখতেই টের পেল তীব্র জ্বর। আনা বুঝে গেল আজ সারাদিন বিছানা ছাড়া কোনোভাবেই সম্ভব না। হঠাৎই তার মনে পড়ে গেল সিঁড়ির নিচের জায়গার কথাটা। সিঁড়ির নিচের সেই অদ্ভুত সব ছবি আর সেই কোডপ্লেট। সে ভেবেছিল জেভিয়ারকে জিজ্ঞেস করবে, কিন্তু করেইনি। এই সুযোগে সে ধীরে বলে ওঠে, জেভিয়ার, আমি একটা কোডপ্লেট দেখেছিলাম নিচতলায় সিঁড়ির পাশে। সেখানে একটা ফটো ছিল, কিছু নাম আর একটা কোড। ওটা কি ছিল? জেভিয়ারের দেহটা যেন হঠাৎ শক্ত হয়ে ওঠে। সে ধীরে বলে, তুমি সেখানে গিয়েছিলে? হ্যাঁ। একটা দীর্ঘ নীরবতা ভর করে ঘরে। জেভিয়ার চোখ বন্ধ করে, নিজের মনের ভেতরে কোথাও ডুব দিয়ে আসছে যেন। তারপর সে নিঃশ্বাস ছাড়ে, গলা নিচু করে বলে, সেইটা কোনো সাধারণ রুম নয়। সেইটা আমার সিক্রেট রুম। আনায়ার গলা শুকিয়ে আসে। সে চুপ করে শোনে। তার চোখে ভয়, বিস্ময় আর জিজ্ঞাসা। জেভিয়ার ধীরে বলে, তুমি দেখতে চাও লাভ বার্ড? বন্ধ দরজার ভিতর থেকে ভেসে আসছে মেয়েদের চিৎকার, গোঙানি, ছিঁড়ে যাওয়া কান্না। এক একটা কণ্ঠ যেন মৃত্যুর মুখ থেকে উঠে আসছে, আবার হারিয়ে যাচ্ছে কোনো অন্ধকার গহ্বরে। এই ঘরটা একরকম ল্যাব, তবে ওষুধ বা বিজ্ঞান নয়। এখানে পরীক্ষিত হয় ভাঙা আত্মা, থেতলানো শরীর, বিক্রি হয়ে যাওয়ার আগের শেষ অবস্থা। ভেতরে প্রায় 20 জন কিশোরী মেয়ে। কারো গায়ে কোনো কাপড় নেই। কেউ টেনেটুনে নিজের শরীর ঢাকার জন্য শুধু ওড়নার টুকরোটা আঁকড়ে আছে। কেউ এক কোণে গুটিসুটি হয়ে নিজেকে চেপে ধরেছে, যেন শরীরটাই লুকাতে পারলে বাঁচতে পারবে। একটা পাতলা বিছানায় এখন একজন কিশোরী মেয়ে। বয়স বড়জোর 16 কি 17। তার মুখে রক্ত, ঠোঁট ফুলে আছে, গালপাশে নখের আঁচড়। সে চিৎকার করছে না, আর শুধু নিঃশ্বাস নিচ্ছে ভেঙে পড়া গলায়। তার হাত দুটো উপরের রডে বাঁধা। একজন লোক সেটা ধরে রেখেছে, আরেকজন নিচে দাঁড়িয়ে আছে, খালি গায়ে, কিন্তু চোখে হায়নার ক্ষুধা। আরেকটু দাঁড়া, এবার নিচেরটা খোল। সে হাসে, একটা বিকৃত পশু হাসি। অপর লোকটি মেয়েটার নিচের অংশ উন্মুক্ত করতেই সামনে ঝুঁকে থাকা লোকটি আর নিজের লালসা সামলাতে পারল না। সে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ল, একটি ক্ষুধার্ত হায়নার মতো। মেয়েটির বুকের স্পর্শকাতর স্থানটিতে লোকটা এমনভাবে খুবলে খাচ্ছিল যেন নিজের দাঁত দিয়ে সেই অংশ টেনে ছিঁড়ে ফেলতে চাচ্ছে। মেয়েটি কষ্টে ছটফট করতে থাকে, দুর্বল শরীর নিয়ে, তবুও কোনো চিৎকার করতে পারে না। কারণ তার মাথার ওপর বসে থাকা লোকটা তার মুখ চেপে ধরেছে। শুধু গোঙানির শব্দ ছাড়া আর কোনো শব্দই বের হচ্ছে না। তার পেছনে দাঁড়িয়ে আছে আরও 2 পুরুষ। তারা দেখে শেখে আর চোখ দিয়ে গিলে খায় মেয়েটার প্রতিটি অসহায়তা। এমন সময় দরজার পাশে রাখা হাইব্যাক চেয়ারে বসে থাকা পুরুষটা সিগারেট ধরায়। ভিক্টর ক্রুজ। কালো ট্রাউজার, খোলা বুক, গলায় একটা সিলভার ক্রস লটকে আছে। চোখে ঠান্ডা বিষ আর ঠোঁটে ধোঁয়ার ছায়া। সে এক হাত দিয়ে কাচের গ্লাসে হুইস্কি ঘোরায় আর অন্য হাতে সিগারেট চেপে ধরে, চুপচাপ দেখে। যেন এই দৃশ্য তার কাছে সিনেমা, যেটার প্রতিটি স্ক্রিপ্ট তার লেখা। হঠাৎ মেয়েটার দেহ ঝাঁকুনি দিয়ে নিস্তেজ হয়ে যায়। তার মাথাটা পাশে গড়িয়ে পড়ে, চোখ আধখোলা, ঠোঁট কাঁপছে না আর। ভিক্টর আরেকবার সিগারেটের শেষটুকু টান দেয়। তার চোখ কুঁচকে ওঠে। একটানা তাকিয়ে থাকে মেয়েটার শরীরের দিকে। তারপর গলার রগ কেটে যাওয়া কণ্ঠে বলে, ইফ শি জর্ডেড আই শুয়ার আই ল ফাকিং বার্ন ইউ অ্যালাইভ। প্রতিটা জীবিত পাঠানোর কথা, একটাও মেয়ে মরলে বুঝে নিস তোদের হাড় পর্যন্ত কেউ খুঁজে পাবে না। ঘরটা হিম হয়ে যায়।
পুরুষগুলো মেয়েটার নিঃশ্বাস আছে কি না দেখতে ঝুঁকে পড়ে। জ্ঞান হারিয়েছে কিন্তু বেঁচে আছে বসো। বেঁচে আছে। ভিক্টর উঠে দাঁড়ায়, গ্লাসটা ধীরে চুমুক দিয়ে ফেলে। ওকে মেড রুমে পাঠাও। আরও 2 দিন লাগবে। এক চুল যেন দাগ না পড়ে। হঠাৎ আচমকাই একটা মেয়ে উঠে হুইস্কির কাচের বোতলটা উঠিয়ে ভিক্টরের দিকে ছুটে যায়। তবে ভিক্টর সাথে সাথে সরে গিয়ে মেয়েটার হাত চেপে ধরে, সে মেয়েটার গালে একটা চড় বসিয়ে দেয়। মেয়েটা দুর্বলতার জন্য এক থাপ্পড়েই ফ্লোরে পড়ে যায়। ভিক্টর মেয়েটার দিকে ঝুঁকে চুলের মুঠি শক্ত করে খিচে ধরে বাঁকা হেসে বলে, তুই আমাকে চিনিসনি মনে হয়, তাই না? একটা ছোট ভুল করে ফেললি। ভেবেছিলাম তোদের পাঠানোর আগে তোদের আর কিছু করব না। তবে তা আর হলো না বোধ হয়। এই বলেই ভিক্টর উঠে দাঁড়িয়ে সেইখানে উপস্থিত এক লোকের দিকে একটা সিগারেট বাড়িয়ে দিয়ে বলে, সিল করে দিস এইটাকে। আবার খেয়াল রাখিস বেঁচে থাকে যেন। ভিক্টর রুম থেকে বেরোতেই তার পোষা জানোয়ারগুলো যেন আরো হিংস্র হয়ে উঠল। তারা মেয়েটির হাত দুটো শক্ত করে সেই বিছানার সাথে বেঁধে নিল। এরপর পা দুটো কিছুটা ওপরের দিকে তুলে 2 পা 2 দিকে রডের সাথে বেঁধে দেয়। সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মেয়েটি বাঁধা অবস্থায় এক বীভৎস দৃশ্যের সৃষ্টি হয়। হঠাৎই এক লোক এগিয়ে এসে ভিক্টরের দেওয়া সিগারেট জ্বালিয়ে নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে একটা টান দিয়ে মেয়েটার মুখের সামনে গিয়ে ধোঁয়া ছাড়ে। এরপর লোকটা ফিসফিস করে বল, একটু আগেই 2 বার করে মা ল বের করেছি। এখন আর ইন্টারেস্ট পাচ্ছি না। এখন বরং তোর মা লটা বের করে দেই। তোর তো মনে হয় মা ল পড়ে যাচ্ছিল, তাই আমাদের স্যারের কাছে গিয়েছিলি। এই বলে লোকটা বাজে ভাবে হাসতে থাকে। এরপর লোকটা মেয়েটার পায়ের কাছে গিয়ে বসে পড়ে। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার ভাজা ইনার একটু ওপরের নরম অংশে সিগারেটটা চেপে ধরে। মেয়েটার চিৎকার বাহিরে যাওয়ার আগেই অপর লোক তার মুখ চেপে ধরে। মেয়েটা পানি ছাড়া মাছের মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ে। আনায়ার পায়ের নিচে ধাতব মেঝেটা ঠান্ডা। তার শরীর জুড়ে এখনো জ্বরের হালকা ছাপ, তবুও কৌতূহল তাকে ঠেলে নিয়ে এসেছে এই ঘরে। সে ধীরে ধীরে পা ফেলে রুমটা ঘুরে ঘুরে দেখছে। বুকের উপরে আলগা হয়ে ঝুলে থাকা জেভিয়ারের শার্টটা হাঁটু পর্যন্ত নেমে এসেছে। তার ছোট্ট শরীরটাকে কিছুটা ঢেকে রাখলেও পেছনে থেকে জ্যোৎস্নার মতো কম্পিউটার স্ক্রিনের আলোয় তার খালি ফর্সা পা দুটোর অবয়ব ছুঁয়ে যায় আলোছায়ার রেখায়। আনায়ার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি আর জেভিয়ার 6 ফুট 1। জেভিয়ারের পাশে দাঁড়ালেও যেন একটা ছোট্ট চড়ুই পাখি, আর সে এক রহস্যে মোড়া গাঢ় ছায়া। ঘরটা যেন অন্য এক পৃথিবী। পুরো দেয়াল জুড়ে স্ক্রিন, সার্ভার, কোডিং টার্মিনাল, এনক্রিপ্টেড নেটওয়ার্ক মনিটর। একটা প্রান্তে স্টিলের র্যাক, তাতে শুধু হ্যাকিং বিষয়ক বই। যত ধরনের হ্যাকিং, এক্সপ্লট, ডার্কনেট অপারেশন, সাইবার, জঙ্গলের গাইড সব আছে। আর প্রতিটা বইতে চিহ্ন পড়ার দাগ, নোট, কোড, ফাঁসের ইঙ্গিত। আনায়ার চোখ বারবার থামে, আবার ছুটে চলে এক যন্ত্র থেকে আরেক বইয়ের দিকে। হঠাৎ সে থেমে যায়। দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জেভিয়ার। শুধু একটা কালো ট্রাউজার পরা, খালি গা। তার বুক থেকে শুরু হয়ে প্রশস্ত পিঠ ছড়িয়ে পড়েছে 2 কাঁধের ভারে। মাঝারি উচ্চতার স্লিম ফিগার, তবে এমনভাবে গঠিত যেন প্রতি ইঞ্চিতে শক্তি আর ভারসাম্যের এক নিখুঁত মিশেল। চিকন কোমর, পরিষ্কার সিক্স প্যাক, মসৃণ ত্বক আর সেই গভীর চোখজোড়া যেগুলোর দৃষ্টি যেন ছুঁয়ে যায় এমনকি তার অবচেতনেও। জেভিয়ার তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তার ঠোঁটে নেই কোনো হাসি, কিন্তু চাহনিতে আছে নিখাদ আগ্রহ। সে যেন এই মেয়েটার প্রতিটি মুভমেন্ট নোট করে নিচ্ছে, যতটা সে কোনো সফটওয়্যারের লুপ ধরতে চায়। আনায়ার দৃষ্টি আচমকাই তার চোখে পড়ে। সে থেমে যায়, একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। তার চোখ আবার উঠে আসে। এবার আর চেহারায় থেমে থাকে না দৃষ্টি। চোখ নামিয়ে আনে ধীরে জেভিয়ারের গলা, বুক, পেট, কোমর, হাঁটু পর্যন্ত। প্রতিটি লাইন, প্রতিটি পেশির খেলা যেন একরকম অস্বস্তিকরভাবে আকর্ষণীয়। সে আগে কখনো খেয়াল করেনি এই ছেলেটার শরীর এতটা নিখুঁত, এতটা শার্প। আনায়ার বুক ধীরে ধীরে ওঠানামা করে। সে বুঝতে পারছে না সে ভয় পাচ্ছে নাকি এই অনুভূতিটা কিছুটা অন্যরকম। জেভিয়ার হঠাৎ আনায়ার দিকে এগিয়ে গিয়ে ঠোঁটের এক পাশে এক টুকরো বাঁকা হাসি টেনে বলে, লাভ বার্ড, তুমি না আমার সামনে অলওয়েজ এইভাবেই থাকবে? আমার শার্টটি পরবে নিচে, বা শার্টের ভেতর কিছু না পরলেও হবে?
তোমাকে এইভাবেই সুইট লাগছে। আনা কিছুটা আড়ষ্টতায় চোখ নামিয়ে ফেলল আর জেভিয়ার এর শার্ট নিচের দিকে টানতে লাগলো, যেন টানলে শার্টটা লম্বা হয়ে তার পা ঢেকে যাবে। আনায়ার এহেন কাণ্ডে জেভিয়ার হেসে দিয়ে আনায়াকে পাজাকোলে তুলে নিল। এরপর নাকের সাথে নাক ঘষতে ঘষতে বলল, এখন আমরা ওপরে যাই, ক্ষুধার্ত আমি। আনা হাবলা চোখে তাকিয়ে বলল, মাত্রই না খেয়ে নিচে এলে আবার খাবে? জেভিয়ার ঠোঁট কামড়ে হেসে ফেলে বড় বড় পা ফেলে রুম থেকে বেরোতে থাকে আর বলে, নাও আই ওয়ান্ট টু ইট, ইউ আন্ডারস্ট্যান্ড বেবি। আনায়ার শিরদাঁড়া দিয়ে যেন একটা শীতল স্রোত গড়িয়ে যায়। তার শরীরে একটা অন্যরকম শিহরণ হতে থাকে। তার শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়। জেভিয়ার আনায়াকে নিয়ে তাদের বেডের ওপর বসিয়ে দিয়ে আনায়ার সামনে হাঁটু গেড়ে বসে আনায়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে, যেন তার চোখগুলো কত বছর ধরে তৃষ্ণার্ত। জেভিয়ারের আঙুল আনায়ার গাল ছুঁয়ে ঠোঁটের কোণে এসে থামে। সে আনায়ার ঠোঁট স্লাইড করতে থাকে, এরপর একদমই ধীর কণ্ঠে বলে, তুমিময় নেশা আমার সব থেকে বড় নেশা। যে নেশা আমায় প্রতি মুহূর্তে ডুবিয়ে মারছে। তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। কেউ তোমার দিকে চোখ তুলে তাকালেও আমি সেইটা টলারেট করব না, জান। জেভিয়ার আনায়ার ঠোঁটে নিজের ঠোঁট মেশায়। তার উষ্ণ জিহ্বা আনায়ার ঠোঁট ভিজিয়ে দিচ্ছে। আনা চোখ বুজে নেয়। সে জেভিয়ার এর কাঁধে হাত রাখে। জেভিয়ার আনায়ার কোমর ধরে কাছে টেনে নিয়ে আসে। এরপর শার্টের ভেতর দিয়ে হাত গলিয়ে তার বুকের উচ্চতম স্থানে নিয়ে যায়। সেইখানে হালকা চাপ প্রয়োগ করতেই আনা চোখ খিচে বন্ধ করে নেয়। জেভিয়ার আনায়ার শার্টের বোতাম খুলতে থাকে। তার সামনে দৃশ্যমান হয় আনায়ার ফর্সা উন্মুক্ত দেহ, যা তাকে চুম্বকের মতো টানছে। জেভিয়ার আনায়ার দিকে এগোতে এগোতে বলে, উফ্ফো জান, তুই আমাকে মেরাই ফেলবি তোর এই ফিগার দেখিয়ে। সে আনায়ার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে, যেন বহু প্রতীক্ষার পর সে তার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়েছে। আনা মুখ দিয়ে গোঙানির মতো শব্দ করতে থাকে। আনায়ার দেহের প্রতিটি অংশে জেভিয়ার এর চুম্বনের গভীরতা প্রকাশ পাচ্ছে। জেভিয়ার আনায়ার নাভিমূলে নিজের উষ্ণ জিহ্বা ছোঁয়ায়। আনা বিছানার চাদর খামচে ধরে। জেভিয়ার ধীরে ধীরে নাভির নিচে যেতে থাকে। সে নিচে সবচেয়ে স্পর্শকাতর স্থানটিতে নেমে যায়। জেভিয়ার গরম নিঃশ্বাস আনায়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আনা জেভিয়ার এর চুল খামচে ধরে। জেভিয়ার আনায়ার কোমর শক্ত করে চেপে ধরে। সে আনায়ার সব শক্তি সে আজ শুষে নিতে চায়। জেভিয়ার আনায়ার হাতের আঙুল নিজের মুখে পুরে নেয়। আনা কষ্টের পাশাপাশি আজ যেন সুখের সাগরেও ডুব দিয়েছে। হঠাৎ জেভিয়ার আনায়ার কানের কাছে এসে বলে, শুড আই গো জাস্ট আ লিটল বিট হার্ডার লাভ বার্ড? আনা নিজের অবচেতন মনেই বলে উঠে, ইয়েস প্লিজ জেভিয়ার। জেভিয়ার বাঁকা হেসে আনায়ার কোমরে হালকা চাপ দিয়ে আরো কাছে এনে বলে, ওহ ফাক ইউ বেবি। আনা কিছুক্ষণ পর ফিসফিস করে বলে, লাভ ইউ জেভিয়ার, ভালোবাসি। মামাবাড়ির উঠানে পা রাখতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা আনায়ার শরীর ঘিরে ধরে। বাড়িটার চারপাশে মানুষের ভিড়, প্রত্যেকেই একটার পর একটা ফিসফিস করে কথা বলছে। কেউ চোখে জল মুছে নিচ্ছে, কেউ আবার কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে। তবে একটা জিনিস সবার চোখে মুখে আতঙ্ক। বাড়ির মাঝের ছোট্ট একটা ঘরের দরজার সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে প্রায় 20-25 জন মানুষ। বেশিরভাগই নাকে রুমাল চেপে রেখেছে। ঘর থেকে বেরোচ্ছে কাঁচা রক্তের গন্ধ, যেন কেউ একেবারে তাজা কোনো দুঃস্বপ্ন ছড়িয়ে দিয়েছে বাতাসে। আনা কাপা কাপা হাতে সেই ভিড় ঠেলে সামনে এগোয়। তার পায়ের নিচের জমিন যেন আলগা হয়ে যাচ্ছে। বুকের ভেতরে এক দলা কিছু জমে আছে, তা কান্না না ভয় না শখ সে নিজেও জানে না। শুধু ধীরে ধীরে সামনে এগোতেই হঠাৎ তার পা থেমে যায়। ঘরের ভেতরের দৃশ্য তার চোখে এসে আঘাত করে। দোলনা চেয়ারে বসে আছে তার নানু আপা। কিন্তু সেটি কোনো আরামদায়ক বসা নয়। চেয়ারের হ্যান্ডেলে তার হাত দুটো শক্ত করে চেপে ধরা, যেন মৃত্যুর শেষ মুহূর্তেও তিনি কিছু আঁকড়ে ধরেছিলেন। তার গলা চিরে ফেলা লাল রত, যা তার পোশাক সহ চেয়ারও ভিজিয়ে দিয়েছে। আর চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওপরের সিলিং ফ্যানের দিকে। চলবে।